আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ গুণগত রসায়ন অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট আরেকটা টপিক, সেটা হচ্ছে দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল সংক্রান্ত আলোচনা। এই টপিকের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো এই দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল সংক্রান্ত আলোচনা আমাদের এইচএসসি একাডেমিকের জন্য যেমন অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং অ্যাডমিশনে গিয়েও সেটা ভার্সিটি হোক অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হোক বা মেডিকেল হোক, সব ক্ষেত্রে কিন্তু এটা সমান তালে গুরুত্বপূর্ণ। তো আমরা এই দ্রাব্যতা সংক্রান্ত আলোচনা শুরু করার পূর্বে আমরা কিছু বেসিক আগে জেনে আসবো। আসলে দ্রাব্যতা কিসের সাথে সম্পর্কিত? এটা আসলে মিশ্রণের সাথে সম্পর্কিত, দ্রবণের সাথে সম্পর্কিত। তো এই ছোট ছোট বেসিক গুলো আমরা আগে জেনে আসবো। তো মিশ্রণ কাকে বলে? একদম সহজভাবে যদি বলি যে মিশ্রণ হচ্ছে দুই বা ততোধিক উপাদানের একসাথে মিশাইলে যা পাই সেটাকে আমরা বলছি হচ্ছে মিশ্রণ। তো আমি এখানে উদাহরণ নিতে পারি, যে ধরো আমি এখানে পানি নিয়েছি, ঠিক আছে, এখানে পানি নিয়েছি। তো এখানে পানি নিয়ে এখানে ধরো আমি চিনি দিয়েছি, হ্যাঁ, এটা চিনি দিয়েছি। এখন আমি যদি অনেক বেশি পরিমাণে চিনি না দেই এবং এখানে পানির মধ্যে দিয়ে ধরো আমি কিছু দিয়ে নাড়াচাড়া করালাম, তখন কিন্তু এটা সমানভাবে এই চিনিটা এখানে মিশে যাবে, তাই না? তো এটা একটা মিশ্রণের কিন্তু উদাহরণ। অথবা আমি এখানে আরেকটা উদাহরণ নিতে পারি। ধরো যে আমি এখানে হচ্ছে উম বালি রাখছি, বালি, হ্যাঁ, বা বালু। তো আমি এখানে বালু দিয়েছি, তখন কি হয় বলতো? তখন কিন্তু এটা ভালোভাবে একদম সমান তালে কিন্তু মিশবে না, এখানে হয়তো একটু বেশি কম মিশবে এবং পাত্রে গিয়ে কিছু জমাও হবে, তাই তো? তো আমরা দুইটা জিনিস একসাথে মিশাইলে, দুই বা ততোধিক জিনিস একত্রে মিশালে সেটাকে আমরা মিশ্রণ বলতে পারবো। তো দেখো এখানে মিশ্রণের সংজ্ঞাটাই বলা আছে। তো এই মিশ্রণকে আমরা চাইলে আবার দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটাকে বলা হয় সমসত্ব মিশ্রণ, আরেকটাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। তো সমসত্ব মিশ্রণ কাকে বলে? যেই মিশ্রণে উপাদানগুলোর অনুপাত সব জায়গায় সমান থাকে, মানে তুমি এই পয়েন্ট যদি নাও, তাহলে তুমি দেখবা যে পানি আর চিনির যে অনুপাতটা, সেটা দেখবা যে একদম সেম। এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। মানে এখানে রেশিও, কারটার রেশিও, চিনি আর পানির রেশিও যা পাবা, এখানেও তাই পাবা, এখানেও তাই পাবা। আমি বোঝাতে চাচ্ছি যে চিনির দ্রবণ যেটা তৈরি করছিলাম, সেই দ্রবণটাতে প্রত্যেকটা পয়েন্টে সমান অনুপাতে তোমার চিনি বা পানি আছে, ঠিক আছে? সব জায়গায় পরিমাণটা সেম। আর বালুর কথা একটু চিন্তা করো তো, বালুর ক্ষেত্রে কি হবে? হয়তো এই উপরের দিকে দেখবা যে বালুর পরিমাণটা কম, মানে ধরো তুমি এখানে 1 মিলি পানি নিছো, তখন দেখবা যে এখানে বালুর পরিমাণটা কম। বাট নিচে গিয়ে দেখবা যে এখানে বালুর পরিমাণটা বেশি। তো যখন কিনা এরকম প্রত্যেকটা পয়েন্টেই এই পানি বা চিনি বা উপাদানগুলোর অনুপাত সমান হয়, তখন আমরা সেটাকে বলি সমসত্ব মিশ্রণ। আর যখন আমরা দেখি যে প্রত্যেকটা বিন্দুতে এই যা মিশাইছো তাদের অনুপাত সমান না, মানে সমান হারে সেটা মিশে নাই, তখন সেটাকে আমরা বলি হচ্ছে অসমসত্ব মিশ্রণ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা উদাহরণ নিয়েছি, পানি ও চিনির মিশ্রণ হচ্ছে একটা সমসত্ব মিশ্রণ, আর পানি ও বালির মিশ্রণটা হচ্ছে একটা অসমসত্ব মিশ্রণ। তো এখানে দেখো সেই সংজ্ঞাটা দেয়া আছে। তো এরপরে আসবে হচ্ছে দ্রবণ কাকে বলবো আমরা? দ্রবণও কিন্তু এক ধরনের মিশ্রণ, কিন্তু দ্রবণের কিছু কিছু স্পেশাল ধর্ম আছে। স্পেশাল ধর্মটা আমি একটু বলি। এখানে দেখো যে আমি এখানে একটা পাত্র নিয়েছিলাম না, এই যে প্রথম উদাহরণ যেটা, এখানে ধরো আমি পাত্র নিয়ে এখানে আমি চিনি দিলাম, চিনি অথবা লবণ দিলাম, এবার লবণ দিই, চলো, লবণ। তো তুমি যদি লবণ এখানে দাও, দেওয়ার পরে এটা ভালোভাবে মিশে যাবে। অনেক বেশি লবণ দিবা না, কারণ এখানে তলানি তো তখন পড়ে যাবে, তলানি পড়ে যাবে। অল্প কিছু লবণ দিয়েছি আমি, হ্যাঁ। তাহলে এটা মোটামুটি ভালোভাবে মিশবে, সব জায়গায় সমান হারে মিশবে। তো এটাকে আমি সমসত্ব মিশ্রণ ডেফিনেটলি বলবো। আচ্ছা, এখন বলতে এই লবণটাকে আমরা যদি মিশানোর পরে এই লবণটাকে যদি আবার আলাদা করতে চাই, তখন আমরা কি করি? তোমরা কি এটা জানো যে ধরো এই যে সমুদ্রের পাড় থেকে যে লবণগুলো আসবে, ধরো সমুদ্রের পানি তুমি নিয়ে আসলে, এখন সেখান থেকে তো লবণ থাকবে। তো সেই লবণটাকে তুমি আলাদা করতে চাচ্ছ, কি করতে হয় জানো? তুমি এখানে তাপ দিতে থাকবা, ঠিক আছে, তাপ দিতে থাকবা। তাপ দিতে থাকলে লবণের গলনাঙ্ক কত হয় জানো? 801 ডিগ্রি সেলসিয়াস হয়। আর পানির গলনাঙ্ক কত হয় বলো? 100 ডিগ্রি সেলসিয়াস হয়। তো তুমি তাপ দিতে দিতে যখন এটাকে 100 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে, তখন ধীরে ধীরে পানির অণুগুলা বাষ্পে আকারে উড়ে চলে যেতে থাকবে, এবং সবশেষে পানি উড়ে চলে গেলে এখানে লবণ অবশিষ্ট থাকবে। তো এইভাবে আমরা পানি এবং লবণ দুটাকে কিন্তু আলাদা করে ফেলতে পারি। তো এখান থেকে আসলে মিশ্রণের কনসেপ্টটা আসে যে আমাদের, সরি, এখান থেকে দ্রবণের কনসেপ্টটা আসে। দ্রবণটা হচ্ছে এরকম যে দ্রবণ হলো একটি সমসত্ব মিশ্রণ, যাকে ভৌত উপায়ে আলাদা করা যায়, উপাদানগুলোকে আলাদা করা যায়। ভৌত উপায় বলতে কি বোঝানো হয়? তাপ প্রয়োগ করা, চাপ প্রয়োগ করা, ঠিক আছে? অর্থাৎ তাপ অথবা চাপ এগুলো প্রয়োগ করে যদি তুমি উপাদানগুলোকে আলাদা করতে পারো, সমসত্ব মিশ্রণের উপাদানগুলোকে আলাদা করতে পারো, তাহলে সেটাকে আমরা দ্রবণ বলবো, ঠিক আছে? তো এখানে দেখো দ্রবণের সংজ্ঞাটা সুন্দর করে লেখা আছে।
আমি এই যে এত সুন্দর করে সংজ্ঞা লিখেছি, এটা মনে না রাখলেও চলবে। তুমি দ্রবণ সমান সমান এটা মনে রাখবা যে দ্রব প্লাস দ্রাবক, মানে দ্রবণ হচ্ছে দুইটা পদার্থের বা দুইটা উপাদানের মিশ্রণকে আমরা বলতেছি হচ্ছে দ্রবণ। তো দ্রব কাকে বলতেছি আমরা? দ্রব হচ্ছে যেটা পরিমাণে কম থাকে সেটাকে আমরা বলছি দ্রব, আর যেটা পরিমাণে বেশি থাকে সেটাকে আমরা বলছি দ্রাবক। ধরো এই যে এখানে আমি এখানে ধরো লবণ নিয়েছি, এখানে পানি নিয়েছি, ধরো লবণ নিয়েছি 1 লিটার, আর সরি, লবণ নিয়েছি হচ্ছে ধরো 1 চামচ, আর পানি নিয়েছি ধরো 1 লিটার। তখন আমরা এটাকে ধ্রুব কাকে বলবো আর দ্রাবক কাকে বলবো? ধ্রুব বলবো হচ্ছে লবণটাকে, কারণ এটা পরিমাণে কম আছে। আর দ্রাবক কোনটাকে বলবো? সেটা হচ্ছে যে পানিকে আমরা তখন দ্রাবক হিসেবে কনসিডার করবো। অথবা ধরো তোমাকে আরেকটা উদাহরণ দিলাম, ধরো একটা একটা এক বয়ম চিনি আছে, এখন তুমি এর মধ্যে 2-3 ফোঁটা পানি মিশিয়ে দিয়েছো, ঠিক আছে? তখন তুমি এটাতে দ্রব কাকে বলবা আর দ্রাবক কাকে বলবা? দ্রাবক সবসময় পরিমাণে বেশি থাকতে হবে, তখন কিন্তু চিনিটাই আমাদের দ্রাবক হিসেবে কাজ করবে, আর পানিটাই কিন্তু তখন দ্রব হিসেবে কাজ করবে। তবে আমাদের এসএসসি বা এইচএসসি ইন্টারমিডিয়েট বা অ্যাডমিশনের আলোচনাতে সবসময় দ্রাবক হিসেবে আসলে পানিই ব্যবহার করা হয়, ঠিক আছে? আমরা বাই ডিফল্ট সবসময় পানিকেই দ্রাবক হিসেবে কনসিডার করব, ঠিক আছে? তো এই যে পুরা আলোচনা করলাম, এখানে কিন্তু মিশ্রণের সংজ্ঞা অথবা দ্রবণের সংজ্ঞা কিন্তু তোমাকে পরীক্ষায় কোনোদিন দিবে না। বাট আমরা এই দ্রবণ বা মিশ্রণ এগুলো অনেক বেশি এই টপিকে ব্যবহার করব, যার কারণে একটু বেসিকটা বোঝায় রাখলাম। তুমি জাস্ট এই স্লাইড থেকে এই জিনিসটা মনে রাখবা যে হ্যাঁ, দ্রবণ হচ্ছে দুইটা পদার্থের মিশ্রণ, যেটা পরিমাণে কম থাকে সেটাকে আমরা দ্রব বলছি, যেটা পরিমাণে বেশি থাকে সেটাকে আমরা দ্রাবক বলছি, ঠিক আছে? ওকে, তো এই দ্রবণের আবার বিভিন্ন রকমের অবস্থা হতে পারে। তো আমি এখানে ধরো একটা চিত্র নেই, এখানে একটা চিত্র নেই, ধরো এই চিত্রে আমি এখানে দ্রাবক হিসেবে পানি নিলাম, ঠিক আছে? এখানে পানি নিয়েছি, এখন এর মধ্যে তুমি দ্রব মিশাবা, ঠিক আছে? এখানে দ্রব মিশাবা, কিছু একটা দ্রব মিশাবা। তো এই দ্রবটাকে আমরা বলতেছি কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট বলতেছি। সো এটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট মানে কি? কন্টেন্ট মানে হচ্ছে, মানে আমি বোঝার সুবিধার্থে এভাবে মনে রাখি আর কি। কন্টেন্ট মানে যে পরিমাণে দ্রব তুমি এখানে অ্যাড করেছো, ঠিক আছে? আচ্ছা, এখানে তুমি দ্রাবক নিছো, এখন বলো তো এই দ্রাবক যে তুমি নিয়েছো বা পানি তুমি নিয়েছো, এই পানিতে তুমি যখন লবণ দিতে থাকবা, কথার কথা এখানে তুমি লবণ দিয়েছো, সোডিয়াম ক্লোরাইড দিয়েছো, এটা কি ইচ্ছা মতো এই লবণ নিতে পারবে? উত্তরটা হচ্ছে না। এটা কিন্তু একটা ক্যাপাসিটি থাকবে। ধরো একটা নির্দিষ্ট পরিমাণ নেওয়ার পরে কিন্তু আরো লবণ দিতে থাকলে সেটা তলানিতে জমা হবে, মানে আমি বোঝাইতে চাচ্ছি এটার একটা ক্যাপাসিটি থাকবে। ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে কাকে বলতেছি? যে দ্রাবকের দ্রব্য নেওয়ার ক্ষমতা। আর কন্টেন্ট মানে কি? কি পরিমাণে দ্রব্য আমি যোগ করেছি। আবার বলতেছি কন্টেন্ট মানে কি? কি পরিমাণে দ্রব্য আমি মিশাইছি সেটাকে আমরা বলতেছি কন্টেন্ট। আর ক্যাপাসিটি কোনটাকে বলছি? আমাদের যে দ্রাবকটা, সেই দ্রাবকটা কি পরিমাণে দ্রব্য নিতে পারে, সর্বোচ্চ কি পরিমাণে নিতে পারে। এর থেকে বেশি দিলে তোমার এটা তলানিতে পরিণত হয়ে যাবে, তলানি পড়ে যাবে বা অধঃক্ষেপণ হয়ে যাবে। তো এই যে সর্বোচ্চ ম্যাক্সিমাম ক্ষমতা, এটাকে আমরা বলতেছি ক্যাপাসিটি, ঠিক আছে? তো এটাই সংজ্ঞা দেয়া আছে যে দ্রবণে যতটুকু দ্রব্য আছে সেটাকে কন্টেন্ট বলতেছি, আর যতটুকু দ্রাবক নিতে পারবে, দ্রাবক যতটুকু দ্রব্য নিতে পারে তাকে আমরা ক্যাপাসিটি বলতেছি। তো এই কন্টেন্ট আর ক্যাপাসিটির উপর নির্ভর করে দ্রব্যের তিনটা অবস্থা পাওয়া যেতে পারে। একটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ, একটা সম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে অতিপৃক্ত। এটাকে আরেকভাবে অধঃক্ষিপ্ত দ্রবণও বলা যায় আসলে। তো একটা একটা করে আসি চলো, যে অসম্পৃক্ত দ্রবণ আমরা কাকে বলবো? সেটা হচ্ছে যে ধরো আমি এখানে একটা উদাহরণ নিই। ধরো এই যে দ্রাবকটা আছে, এই দ্রাবকের ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা হচ্ছে 4 চামচ, ঠিক আছে? 4 চামচ বা 5 চামচ নিলাম, ধরো 5 চামচ, মানে 5 চামচ চিনি। চিনি ধরো এখানে নিলাম চিনি, হ্যাঁ। 5 চামচ চিনির বেশি সে নিতে পারে না, বেশি দিলেই সেটা তলানিতে জমে যায়। তো এখন যদি তুমি ক্যাপাসিটি 5 চামচ, এখন কন্টেন্ট যদি তুমি 4 চামচ নাও, মানে ক্যাপাসিটি যা তার থেকে যদি কন্টেন্ট কম হয়, তাহলে সেটাকে আমরা বলি অসম্পৃক্ত দ্রবণ। এটাকে যদি সংজ্ঞা আকারে বলো, যে যে দ্রবণে দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণে দ্রব্য নিতে পারে তার থেকে যদি কম মিশানো হয়, কম দ্রব্য যোগ করা হয়, তখন সেই দ্রবণকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। সংক্ষেপে বলতে গেলে, কন্টেন্ট যদি ক্যাপাসিটি থেকে কম হয়, ঠিক আছে, অর্থাৎ দ্রাবক যতটুকু দ্রব্য নিতে পারে আমি তার থেকে যদি কম দ্রব্য মিশাই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে? তো এটা সুন্দর করে সংজ্ঞা লেখা আছে, তুমি একটু পড়ে নিও। আচ্ছা, এরপরে আসো সম্পৃক্ত দ্রবণ কাকে বলবো। এখানে একই রকম ভাবে তুমি দ্রাবক নিবা, দ্রাবক হিসেবে আমরা পানিকেই কনসিডার করছি, দ্রাবক নেবা। এখানে তুমি কন্টেন্ট দিয়েছো বা দ্রব্য দিয়েছো, দ্রব্য, তাহলে এখানে কন্টেন্ট কি পরিমাণে দিছো আমি এটা ধরে নিব, অথবা ক্যাপাসিটিটা আমি এখানে 5ই ধরবো, 5 চামচ ধরে নিতে পারে সর্বোচ্চ। এখন তুমি কন্টেন্ট কত দিয়েছো? একদম যা পারে তাই দিয়েছো,
ঠিক আছে? এই দ্রাবক যতটুকু দ্রব্য নিতে পারে তুমি যদি ততটুকুই দ্রব্য মিশায় দাও, তখন সেটাকে আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। মানে কন্টেন্ট আর ক্যাপাসিটি এই দুটো যদি সমান হয়, তাহলে সেটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলছি। অথবা যদি এটাকে বইয়ের ভাষায় সংজ্ঞা বলো, তাহলে যে দ্রবণে দ্রাবক যতটুকু দ্রব্য নিতে পারে, আমি যদি পুরাটাই দিই মানে ততটুকু দ্রব্যই মিশাই, তখন সেই দ্রবণটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। সংজ্ঞাটা একটু মুখস্থ করে নিবা, ঠিক আছে? ওকে, তার মানে কন্টেন্ট আর ক্যাপাসিটি সমান হলে সেটাকে আমরা সম্পৃক্ত দ্রবণ বলতেছি। এরপরে আসো অতিপৃক্ত দ্রবণ, বা এটাকে আরেকটা নাম বলা যায়, এটাকে যদিও এক জিনিস না আসলে, আমি একটু বোঝানোর ট্রাই করি। চলো, ধরো আমি আগের মতো এখানে দ্রাবক মিশাইছি, দ্রাবক হিসেবে তুমি পানি নিয়েছো। হ্যাঁ, এখানে আমাদের কন্টেন্ট নিব, কন্টেন্ট, আর এখানে ক্যাপাসিটি নিবা, ক্যাপাসিটি সিআই। ওকে, ক্যাপাসিটি কত নিয়েছো? ধরো 5 চামচ নিয়েছো, ঠিক আছে, 5 চামচ। এখন তুমি কন্টেন্ট কতটুকু দিয়েছো? এটা 6 চামচ দিয়েছো। তো এখানে কি হবে জানো, তুমি যখন এখানে 6 চামচ দিয়েছো দ্রব্য হিসেবে চিনি বা কিছু একটা নিতে পারো, তো তখন কি হবে, এই পাত্রে যখন 6 চামচ দিয়েছো এটা মিশতে থাকবে, তাই না? এটা মিশতে থাকবে, মিশতে মিশতে যখন দেখবে যে না এটা ক্যাপাসিটি থেকে বেশি হয়ে গেছে, তখন সেই 1 চামচটা এখানে পাত্রে গিয়ে জমা হবে। আমার কথা কি বুঝতে পারছো? তুমি যখন 6 চামচ দিয়েছো, তখন এটা দ্রবণে থাকবে, কিছু সময়ের জন্য থাকবে, কিন্তু থেকে থেকে তখন যখন দেখবে যে এটা ক্যাপাসিটি থেকে বেশি হয়ে গেছে আর মিশাতে পারছে না দ্রাবক, তখন সেটা পদক্ষেপ হয়ে যাবে। তো এই যে কিছু সময় যে দ্রবণে রয়েছিল, এটাকে আমরা বলতেছি হচ্ছে অতিপৃক্ত অবস্থা, ঠিক আছে? এবং তার কিছুক্ষণ পরে এটা অদক্ষেপণ হয়ে যায়, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি হচ্ছে অদক্ষিপ্ত দ্রবণ বা অদক্ষিপ্ত অবস্থা। মানে অতিপৃক্ত আসলেই আমাদের হচ্ছে একটা বিশেষ মুহূর্ত, বা প্রথম শুরু হয় অতিপৃক্ত, কিছু সময় অতিপৃক্ত অবস্থা থাকে, এরপরে আমাদের অদক্ষিপ্ত অবস্থায় চলে যায়। তো সহজভাবে বলতে গেলে আমাদের কন্টেন্ট যখন ক্যাপাসিটি থেকে বড় হবে, তখন আমরা সেটাকে অদক্ষিপ্ত দ্রবণ বলবো, ঠিক আছে? কি পরিমাণে এখানে অদক্ষেপণ হবে বলো? 1 চামচ পরিমাণ অদক্ষেপণ হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের 3 ধরনের দ্রবণ। এই দ্রবণগুলোকে নিয়ে আমাদের প্রচুর কাজ করতে হবে। এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট, 5 স্টার, ঠিক আছে? একদম 5 স্টার। এটা নিয়ে আমাদের প্রচুর কাজ করতে হবে। বা এই যে দ্রাব্যতা বলো, দ্রাব্যতা গুণফল বলো, এগুলো সবই আসলে আমাদের এই সম্পৃক্ত দ্রবণ অথবা অতিপৃক্ত দ্রবণ, এগুলো নিয়ে আলোচনা হবে। ওকে, তো এখন আসো যে আমরা কি দ্রাবকের উপর মানে প্রভাব খাটাতে পারি কিনা। মানে আমি দ্রাবকের যে ক্যাপাসিটি আছে, ধরো এই দ্রাবকের ক্যাপাসিটি 5 চামচ, আমি কি এর ক্যাপাসিটি কমাতে পারবো কিনা অথবা বাড়াতে পারবো কিনা? উত্তরটা হচ্ছে হ্যাঁ, এটার উপর প্রভাব বিস্তারকারী কয়েকটা রাশি আছে। তো আমাদের তার মধ্যে প্রথম রাশিটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার সাথে দ্রাবকের ক্যাপাসিটির একটা সম্পর্ক আছে, এটাকে সমানুপাতিক বিবেচনা করতে পারো। মানে তাপমাত্রা যদি বাড়াও তাহলে ক্যাপাসিটি বাড়বে। মানে ধরো এটার তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আছে, তুমি যদি এটার তাপমাত্রা বাড়ায় ফেলো, ধরো 50 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছো, তখন আগে যে পরিমাণের ক্যাপাসিটি ছিল এখন কিন্তু ক্যাপাসিটি বাড়বে, 5 থেকে 6 বা 7 হয়ে যাবে। যত তাপমাত্রা বাড়াইতে থাকবে এর ক্যাপাসিটি তত বাড়তে থাকবে, ঠিক আছে? একই রকম ভাবে যখন তুমি তাপমাত্রা কমায় ফেলবা, তখন দ্রাবকের ক্যাপাসিটি কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন ধরো যে আমি একটা উদাহরণ যদি বলি তোমাকে, ধরো যে এটা একটা অসম্পৃক্ত দ্রবণ, তোমার এখানে কন্টেন্ট 4 আছে আর ক্যাপাসিটি 5 আছে। আচ্ছা বলো তো, এই অসম্পৃক্ত দ্রবণকে তুমি কি সম্পৃক্ততে কনভার্ট করতে পারবা, সম্পৃক্ততে নিতে পারবা? উত্তর হচ্ছে পারবা। কিন্তু কিভাবে পারবা? সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন করে, তাই না? দেখো এটার ক্যাপাসিটি 5 আছে, আমার কন্টেন্ট 4 আছে, এখন আমি তাহলে ক্যাপাসিটি কমাই দিব। কমাবো কিভাবে? সেটা হচ্ছে তাপমাত্রা কমাইতে থাকবো। তাপমাত্রা তুমি কমাই দিলা, ঠিক আছে? কমাইতে কমাইতে যখন দেখলা যে হ্যাঁ ক্যাপাসিটি 4 হয়ে গেছে, তখন সেটা সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে। তুমি যদি তাপমাত্রা আরো কমাইতে থাকো, তখন ক্যাপাসিটি তোমার আরো কমে যাবে, তখন সেটা কিন্তু অদক্ষিপ্ত হয়ে যাবে, তাই না? একই রকম ভাবে যে ধরো যে তোমার একটা অতিপৃক্ত দ্রবণ আছে, তোমার এখানে ক্যাপাসিটি 5 আর কন্টেন্ট হচ্ছে 6, এখন এটাকে ধরো তুমি সম্পৃক্ততে দিবা, তারপর অসম্পৃক্ততে দিবে। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? তুমি অদক্ষিপ্ত যে দ্রবণটা আছে এটাকে তাপ দিতে থাকবা, তাপ দিতে থাকলে এর ক্যাপাসিটি ধীরে ধীরে 5 থেকে 5.5, 5.7 এরকম বাড়তে বাড়তে 6 হয়ে যাবে। 6 হয়ে গেলে তখন ক্যাপাসিটি আর কন্টেন্ট সমান, মানে সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে। আচ্ছা, এখন তাপমাত্রা যদি আরো বাড়াইতে থাকো, তখন ক্যাপাসিটি 6 থেকে 7 হয়ে যাবে বা 8 হয়ে যাবে, তখন কিন্তু সেটা কন্টেন্ট থেকে কম, দ্যাটস ওয়াই তখন কিন্তু আবার সেটা অসম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু আমরা দ্রবণগুলোকে কনভার্ট করতে পারি, তাপমাত্রা পরিবর্তন করা করে অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত বা সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত এরকম পরিবর্তন করাইতে পারি। তাহলে আমরা দ্রাবকের উপর প্রভাব বিস্তারকারী প্রথম রাশি ছিল হচ্ছে তাপমাত্রা। আরো কয়েকটা রাশি আছে, সেটা হচ্ছে আর্দ্রতার জন্য এটা পরিবর্তিত হয়, চাপের জন্য এটা পরিবর্তিত হয়,
দ্রবের প্রকৃতির উপরও এটা একটা নির্ভর করে। তো এই জিনিসগুলো তোমরা একটু বই থেকে পড়ে নিবা, বইয়ে একটু থিওরিটিক্যাল টাইপের, এগুলো বই থেকে পড়ে নেবা। হ্যাঁ, আমার টার্গেট হচ্ছে সৃজনশীল গ ঘ বা ম্যাথমেটিক্যাল টাইপের জিনিসপত্রের দিকে ফোকাস করা, ঠিক আছে? ওকে, এটা তোমাদের দায়িত্বে রেখে দিলাম। ওকে, এরপরে আসো যে আমাদের এই চ্যাপ্টারের শুরুতেই যেটা থাকবে সেটা হচ্ছে দ্রাব্যতা। হ্যাঁ, দ্রাব্যতা দিয়ে আমরা শুরু করবো। এখন এই দ্রাব্যতা পড়তে গেলে আমাদের ঘনমাত্রা সম্পর্কে জানার প্রয়োজন পড়বে। ঘনমাত্রা পড়তে গেলে আবার মোল সংখ্যা জানার প্রয়োজন পড়বে। তার মানে আমি আগে মোল সংখ্যা জানবো, তারপরে ঘনমাত্রা জানবো, তারপরে আমি গিয়ে দ্রাব্যতা সম্পর্কে জানবো, ঠিক আছে? তো বলো, মোল সংখ্যা কাকে বলে? মোল সংখ্যা তো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, ছোটবেলা বলতে 9-10-এ তো এই মোল সংখ্যা ছিল। এখানে আবার আমি বলছি, মোল সংখ্যা হচ্ছে, এটার উদাহরণ নেই একটা, চলো। ধরো আমরা, তোমাকে যদি হালির কথা বলা হয়, এক হালি সমান সমান কয়টা? 4টা। বলো তো হালি আসলে কি? হালি হচ্ছে গণনার একটা পদ্ধতি বা একক। ডজন কি বলো তো? ডজন, এক ডজন সমান সমান 12টা। তো ডজন মানে হচ্ছে, ডজন হলো গণনার আরেকটা পদ্ধতি, ঠিক আছে? তো একই রকম ভাবে মূল সংখ্যা আসলে গণনার একটা পদ্ধতি। কি গণনার কাজে ব্যবহার করি আমরা এটা? রাসায়নিক পদার্থ বা রাসায়নিক অণু পরমাণুগুলো গণনার কাজে আমরা মূল সংখ্যা ব্যবহার করি। এবং এক মূল সমান সমান কত হয়? তুমি দেখছিলে না, এক হালি সমান সমান 4টা, এক ডজন সমান সমান 12টা। ঠিক একই রকম ভাবে এক মোল সমান সমান হবে 6.023 গুণন 10⁻23, তাই না? এটা হচ্ছে এক মোল সমান সমান। ওকে, মোল সংখ্যার অনেকগুলো সূত্র হইতে পারে। তার মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে এরকম যে মোল সংখ্যা n সমান সমান n ডিভাইডেড বাই na। এই n এর পরিচয় কি? এটা অণু হইতে পারে অথবা পরমাণু হইতে পারে। মানে এই সূত্রটা যদি তুমি অণুর জন্য দাও, তখন এই nটা আমাদের অণু সংখ্যা। এটা যদি শুধু পরমাণুর জন্য দাও, তখন এই nটা আমাদের পরমাণু সংখ্যা নির্দেশ করবে। আর na এটা বলতে কি বোঝায়? এটা হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, মানে অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে? এবং এই সংখ্যাটা কত আমি এটা বলছিলাম যে 6.023 গুণন 10⁻23, ঠিক আছে? এভাবে আমরা মূল সংখ্যা বের করতে পারি। এটার আরেকটা সূত্র আছে না এরকম, ভরের সাথে রিলেটেড, যে মূল সংখ্যা n সমান সমান w বাই ক্যাপিটাল M। w মানে কি বোঝায়? এটা গ্রামে প্রকাশিত ভর, ঠিক আছে? কি পরিমাণে পদার্থ আছে ভরে গ্রামে, সেটাকে আমরা বলতেছি w। আর m হচ্ছে আণবিক ভর, এটা অণুর ক্ষেত্রে অথবা পরমাণুর ক্ষেত্রে। আমরা সূত্রটা যদি অণুর ক্ষেত্রে দিই তাহলে আণবিক ভর নিতে হবে, আর যদি সূত্রটা পরমাণুর জন্য দিই তাহলে পারমাণবিক ভর নিতে হবে। হ্যাঁ, এটার আরেকটা সূত্র আছে না যে এসটিপি তে মূল সংখ্যা কত? প্রথমে আগে বলো আমাকে যে এসটিপি কাকে বলে, এসটিপির পূর্ণরূপটা কি? এসটিপির পূর্ণরূপটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। বাংলা এটাকে যদি বলো আদর্শ তাপমাত্রা ও চাপ। এটার আরেকটা নাম আছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। এটার আরেকটা শর্ট নাম আছে, সেটাকে বলে প্রমাণ অবস্থা, ঠিক আছে? বা আদর্শ অবস্থা। তো এসটিপি হচ্ছে এরকম একটা অবস্থা যেখানে তাপমাত্রা থাকবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর তাপমাত্রা থাকবে হচ্ছে 180। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, ঠিক আছে? ধরো তোমার রুমের তাপমাত্রা এখন যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে বা এর থেকে একটু বেশি হলো ধরো, তো তুমি যদি এটাকে এসটিপি তে নিতে চাও তাহলে কি করবা? এটাকে তাপমাত্রা কমাইতে কমাইতে 0 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যাবা, ঠিক আছে? আর চাপ কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ, এটা 180 থাকে, এটা কোনো সমস্যা নেই। তখন আমাদের সূত্র দিতে পারবো হচ্ছে মোল সংখ্যা n সমান সমান ডব্লিউ বাই, সরি, বাই ভি ডিভাইডেড বাই 22.4 লিটার। ভি বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে লিটারে প্রকাশিত আয়তন। হ্যাঁ, এই ভি কে লিটারে প্রকাশ করবো এই সূত্র দিতে গেলে, কারণ আমি নিচে লিটার নিয়েছি। হ্যাঁ, ওকে, তো মোল সংখ্যার ছোট্ট বেসিক আমরা জানলাম। এবার আসো ঘনমাত্রা। তো ঘনমাত্রা কাকে বলবো? ঘনমাত্রা অবশ্যই একটা দ্রবণের উপর অ্যাপ্লাই করা হয়। তোমাকে ধরো আমি একটা উদাহরণ নিলাম, ধরো তোমাকে বললাম যে লোহা আর তোমার হাত কোনটা বেশি ঘন। এই জিনিসটা বুঝতে গেলে আমরা একটা রাশির হেল্প নেই না? আমরা ঘনত্ব নামের একটা টার্ম পড়ি। ঘনত্ব আমরা কেন ব্যবহার করি? দুটা বস্তুর মধ্যে কোনটা বেশি ঘন বা কোনটা বেশি পাতলা, এটা আইডেন্টিফাই করতে গেলে আমরা ঘনত্ব টার্ম ব্যবহার করি। ঠিক একই রকম ভাবে কোনো একটা দ্রবণ কতটুকু ঘন বা কতটুকু পাতলা, এটা মেজার করতে গেলে আমরা ঘনমাত্রা এই টার্মটা ব্যবহার করি। ধরো যে এইখানে যে দ্রবণটা নিয়েছো, এই দ্রবণটা নিয়েছো কত? ধরো আমরা হচ্ছে ভি লিটার নিয়েছি, আয়তন হচ্ছে ভি লিটার, ঠিক আছে? আর এখানে যে দ্রবটা মিশাইছো তুমি, সেই দ্রবটা কত? এটাকে আমি ধরো কথার কথা এন পরিমাণ, আমি তো গ্রামে মিশাইতে পারি বাট এটা সবসময় মোলে হিসাব করব। এন মোল পরিমাণ তুমি এখানে দ্রব মিশাইছো, ঠিক আছে? তো তুমি ভি লিটার নিয়েছো আর এন মোল নিয়েছো। আমি কথার কথা কয় লিটার নিয়েছো আমি এটা ধরে নিই, ধরো 5 লিটার নিয়েছো, ঠিক আছে? এটা ধরো কথার কথা আমি 10 মোল ধরলাম, ঠিক আছে? 10 মোল ধরলাম। তো ঘনমাত্রা আমাদের কাকে বলে? সেটা হচ্ছে 1 লিটার দ্রবণে যে পরিমাণে দ্রব থাকে,
মানে আমার কথার কথা যেটা আমি ধরেছিলাম, ধরো 5 লিটার দ্রবণে আমাদের দ্রব্য আছে কত, 10 মোল, তাই না? 10 মোল ধরে নিয়েছিলাম। তাহলে 1 লিটারের জন্য কত আছে? 1 লিটারে হচ্ছে 10/5। সো এই যে মানটা, হ্যাঁ, এই মানটাকেই আমরা বলতেছি হচ্ছে, এই যে 2 মানটা আসলো, এটাকে আমরা বলতেছি এর ঘনমাত্রা। ঠিক আছে? এটা তাহলে সূত্রটা কেমন দাঁড়াবে? এটা একটু এরকম ভাবে দেখো যে আমি হ্যাঁ, ভি লিটারে আমাদের পদার্থ দ্রব্য কি পরিমাণে আছে? n মোল পরিমাণ আছে, হ্যাঁ, n মোল। আর 1 লিটারে তাহলে কি পরিমাণে আছে? সেটা হচ্ছে n/v। এই যে n/v, এটাকে আমরা বলতেছি হচ্ছে ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রার সূত্রটা দাঁড়ালো h সমান সমান, ঘনমাত্রাকে h দিয়ে প্রকাশ করা হয়, হ্যাঁ, h সমান সমান n/v। সংজ্ঞা কি? এটা সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে যখন তুমি দেখবা যে লব আর হর আছে, তো সংজ্ঞা দেওয়ার সময় এই হরের টার্মটাকে এক ধরে নিবা, ঠিক আছে, একক ধরে নিবা। তাহলে এখানে নির্দিষ্ট তাপমাত্রা আগে বলে নিচ্ছি, কারণ এখানে তাপমাত্রা পরিবর্তন করলে ঘনমাত্রাটা আসলে পরিবর্তন হয়ে যায়। তো নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তাকে ওই দ্রবণের মোলারিটি বলছে। মোলারিটি আর ঘনমাত্রা এটা একই শব্দ, যদিও তোমরা আপাতত মোলারিটি না পড়ে এটাকে ঘনমাত্রা পড়ো, হ্যাঁ, ঘনমাত্রা। এগুলোর ঘনমাত্রা, মোলারিটি, এটার মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। এটা আমরা কেমিস্ট্রির সেকেন্ড পেপারের 3rd চ্যাপ্টারে গিয়ে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, হ্যাঁ, এটাকে আপাতত ঘনমাত্রা হিসেবে বিবেচনা করো। ওকে, তাহলে ঘনমাত্রা h সমান সমান হচ্ছে n/v। এটার একক কি আসবে বলো তো? এটার একক, উপরে n এর একক কি? মোল। আর নিচে v এর একক কি? লিটার। তাহলে একক কি আসবে? মোল পার লিটার। এটাকে সংক্ষেপে মোলার বলা হয়, ক্যাপিটাল M দিয়ে এটাকে প্রকাশ করা হয়, ঠিক আছে? ওকে, তো মোল সংখ্যা গেল, ঘনমাত্রা গিয়েছে, হ্যাঁ। এটা তো আগের পড়াই ছিল, তারপরে আমি আরেকবার একটুখানি মনে করাই দিলাম, কারণ এটা নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। এই দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল সংক্রান্ত আলোচনার পুরাটাই আসলে এই ঘনমাত্রা বা মোল সংখ্যা নিয়ে কাজ করা লাগবে আর কি, হ্যাঁ। ওকে, তাহলে এখন আসলে দ্রাব্যতা আমরা কাকে বলছি, অথবা দ্রাব্যতা পড়তে গেলে আমাদের কেন ঘনমাত্রারই হেল্প নেওয়া লাগছে? আমরা কেন মূল সংখ্যায় পড়ি? ঘনমাত্রারই মেইনলি এখানে হেল্প নেওয়া লাগবে। ঘনমাত্রার সাথে আবার মূল সংখ্যার একটা রিলেশন আছে। ধরো আমি এখানে উদাহরণ নিয়েছিলাম না, একটা দ্রবণ নিয়েছিলাম, সম্পৃক্ত, অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ আর অতিপৃক্ত দ্রবণ। আচ্ছা, আমাকে একটু বলো তো, এই দ্রবণের কি ঘনমাত্রা থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। n/v দিয়ে ঘনমাত্রার মান পাইছি আমি। সম্পৃক্ত দ্রবণের কি ঘনমাত্রা থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। অদক্ষিপ্ত অবস্থার যে দ্রবণটা আছে তার কি ঘনমাত্রা পাবো? হ্যাঁ, অবশ্যই পাবো। কিন্তু আমাদের এই যে সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা পাবো, সেটাকে একটা স্পেশাল নাম দেওয়া যায়, এটাকে বলা হয় দ্রাব্যতা। বুঝতে পারছো? তাহলে দ্রাব্যতার সহজ সংজ্ঞা কি? সেটা হচ্ছে যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে বলা হয় দ্রাব্যতা। অসম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কিন্তু আমরা দ্রাব্যতা বলতে পারবো না, বা অদক্ষিপ্ত অবস্থায় দ্রবণের ঘনমাত্রাকে কিন্তু আমরা দ্রাব্যতা বলবো না, আমরা দ্রাব্যতা বলবো সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে, ঠিক আছে? ওকে, তো হ্যাঁ, তো সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা কি বলছি বলো? দ্রাব্যতা বলছি, হ্যাঁ। সম্পৃক্ত দ্রবণে যে ঘনমাত্রার মান পাবো সেটাকে আমরা দ্রাব্যতা বলবো। তার মানে দ্রাব্যতা আসলে কি? দ্রাব্যতা আসলে এক ধরনের ঘনমাত্রা। কার ঘনমাত্রা? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, ঠিক আছে? মানে এভাবে বলতে পারো যে সকল দ্রাব্যতাই আসলে ঘনমাত্রা, বাট সকল ঘনমাত্রা কিন্তু দ্রাব্যতা না। মানে অসম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে কিন্তু তুমি দ্রাব্যতা বলতে পারবে না, ঠিক আছে? ওকে, তাহলে এইটা ছিল সহজ ভাষায় বলতে গেলে দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত অবস্থায় দ্রবণের ঘনমাত্রা। বাট পরীক্ষার খাতায় তোমরা এই দ্রাব্যতার সংজ্ঞাটা এভাবে দিও না, হ্যাঁ, এটা জাস্ট মনে রাখার জন্য সংজ্ঞাটা এভাবে মনে রাখিও আর কি। আমরা দ্রাব্যতাকে আরো অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারি, যেমন ভর বাই ভর রিলেটেড। এটা আমি নিজে আসলে মনে রাখি, 3 ভাগে আমরা প্রকাশ করতে পারি: ভর বাই ভর রিলেটেড, ভর বাই আয়তন রিলেটেড, আর মোল বাই আয়তন রিলেটেড। একটা একটা করে আমি তোমাকে এক্সপ্লেন করছি, চলো। তো প্রথম এক্সাম্পল বা প্রথম সংজ্ঞা আর কি, হ্যাঁ, দ্রাব্যতার প্রথম সংজ্ঞা হচ্ছে ভর বাই ভর রিলেটেড, অথবা এটার আরেকটা প্রকাশ আছে, এটাকে বলা হয় গ্রাম পার 100 গ্রাম পানি এককে। আমি এটা নিয়ে একটু পরে কথা বলতেছি, ঠিক আছে? এটা আমি একটু পরে কথা বলতেছি, ওকে। তো দেখো, এটা সংজ্ঞা দেয়া আছে যে কোনো সম্পৃক্ত দ্রবণের 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তাকে আমরা বলছি এর দ্রাব্যতা। আমি একটা উদাহরণ নিই, চলো। এখানে তুমি হচ্ছে একটা দ্রবণ নিয়েছো, হ্যাঁ, এটার দ্রব্য নিয়েছো কি পরিমাণে? ধরো দ্রব্য নিয়েছো হচ্ছে 5 গ্রাম নিয়েছো, ধরো কথার কথা 5 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, আর বা এটা আরো বেশি নেই, ধরো হচ্ছে এটা 10 গ্রাম নিলাম, 10 গ্রাম। আর দ্রবণ কত নিয়েছো, বা দ্রাবকটাই আগে নেই, দ্রাবক, দ্রাবক কয় গ্রাম পানি নিয়েছো? দ্রাবক হিসেবে পানি কনসিডার করো। দ্রাবক ধরো এখানে তুমি 200 গ্রাম নিয়েছো, কথার কথা 200 গ্রাম দ্রাবক নিয়েছো। এটা কিন্তু ভর বাই ভর রিলেটেড এই জন্য বলতেছে, কারণ সবকিছু এখানে
গ্রামে প্রকাশ করব বা ভরে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে দ্রবণ কি পরিমাণে হবে বলো তো? দ্রবণ মানে কি? দ্রব্য প্লাস দ্রাবক, তার মানে 10 + 20। এখন আমাকে বলো তো যে দ্রাবক 200-তে কত গ্রাম দ্রব্য আছে? এই যে 200 গ্রাম দ্রাবকে কি পরিমাণে দ্রব্য আছে? সেটা হচ্ছে 10 গ্রাম পরিমাণে আছে। এখন আমি যদি 100 গ্রামের জন্য হিসাব করি, 100 গ্রাম দ্রাবকে কি পরিমাণে দ্রব্য আছে, তাহলে কত আসবে? 10/20, তাই না, ইন্টু 100। এটাই তো, এই যে 200 গ্রামের জন্য 10 গ্রাম, তাহলে 1 গ্রামের, আচ্ছা আগে 1 গ্রামের জন্য নাও, 1 গ্রামের জন্য কত? 10/20, তাহলে 100 গ্রামের জন্য কত? 10/20 ইন্টু হচ্ছে 100, তাহলে এটা 5 পাবা, তাই না? এটা 5 পাবা। ওকে, তো তাহলে এই যে 5 মানটা আসলে এটাকে আমরা বলতেছি দ্রাব্যতা। হ্যাঁ, ভর বাই ভর রিলেটেড দ্রাব্যতা। আমাদের দ্রাব্যতা সবসময়ই 100 গ্রামে কি পরিমাণে দ্রাবক, 100 গ্রাম দ্রাবকে কি পরিমাণে দ্রব্য আছে সেটা ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? 100 গ্রামে হিসাব করতে হয় সবসময়। ধরো তোমাকে 5 গ্রামে যদি দেওয়া থাকতো দ্রাবক, সেটাকে 100 গ্রামে ঐকিক নিয়মে করলে দ্রব্যের পরিমাণ যা আসতো সেটাকে আমরা দ্রাব্যতা বলতাম। তো চলো এটা সূত্র দাঁড় করাই। হ্যাঁ, এটা সূত্র দাঁড় করাই। তাহলে সংজ্ঞাটা কি বলতো? যে কোনো সম্পৃক্ত দ্রবণে, মাথায় রাখো দ্রাব্যতা মানে কিন্তু সম্পৃক্ত দ্রবণ হবে। সম্পৃক্ত দ্রবণে 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণে দ্রব্য থাকবে তাকে আমরা বলতেছি দ্রাব্যতা। যেমন এই যে এখানে 200 গ্রাম পানির সাথে 72 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশালে যদি সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়, তাহলে দ্রাব্যতা কত হবে বলো? 200 গ্রামে পাচ্ছ 72 গ্রাম, তাহলে 1 গ্রামে কত পাবা? 72কে হ্যাঁ, এটা অর্ধেক আসবে 200 গ্রামের জন্য, 100 গ্রামের জন্য, তাহলে 36 পাবো। তাহলে দ্রাব্যতা হচ্ছে 36, ঠিক আছে? আচ্ছা, এটার একক নিয়ে আরেকটু পরে কথা বলে, আচ্ছা থাকুক, এটা এভাবে থাকুক। আচ্ছা চলো একটা সূত্র দাঁড় করে আমরা দ্রাব্যতার জন্য সূত্র দাঁড় করাইতে পারি। সূত্র আকারের জন্য আমি ঐকিক নিয়ম করব বা চলক ধরে নিব এখানে। এম কে আমরা কনসিডার করছি কি ক্যাপিটাল এম, এটা হচ্ছে দ্রবণের ভর। আর স্মল এম কে কি দিয়ে প্রকাশ করছি আমরা? দ্রবের ভর। তাহলে দ্রাবকের ভর কি পরিমাণে আসবে? দ্রবণ সমান সমান কি জানো তুমি? দ্রব্য প্লাস দ্রাবক। তার মানে দ্রাবক সমান সমান কি আসবে? দ্রবণ থেকে দ্রব্যটা বিয়োগ যাবে, এটা না? দ্রবণ সমান সমান দ্রব্য প্লাস দ্রাবক। তাহলে দ্রাবক সমান সমান কি? এই দ্রব্যটাকে এই পারে পাঠ করে দিবা, মানে দ্রবণ থেকে দ্রব্য বাদ যাবে। তো এটা কিন্তু করা হয়েছে যে এখানে দ্রবণ থেকে দ্রব্যটা বাদ দিছো, তাহলে দ্রাবক পাইছো হচ্ছে এম, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, ঠিক আছে? ওকে, তো আমরা এটা অবশ্যই ঐকিক নিয়ম করবো যে এখানে দ্রাবক নিব এক পাশে, কারণ এটা দ্রাবকে হিসাব করতে হয়। তো ক্যাপিটাল এম মাইনাস এম গ্রাম দ্রাবকে দ্রব্য আছে এম গ্রাম, তাই না? তাহলে একের মধ্যে কত আছে? 1 গ্রাম দ্রাবকে আছে, ভাগ দিয়ে দিবা, এম মাইনাস এম হবে। তাহলে 100 গ্রামে আমাদের হিসাব করতে হয়, 100 গ্রাম দ্রাবকে দ্রব্য আছে কত? 100 গ্রাম ডিভাইড 100 × m ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এটাকে আমরা কি নাম বলবো? এটাকে আমরা দ্রাব্যতা বলছি। তার মানে দ্রাব্যতার সূত্র হচ্ছে এটা, এস ইজ ইকুয়ালস টু 100m ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস এম। পরিচয়গুলো বলো। স্মল এম কি? স্মল এম হচ্ছে দ্রব্যের ভর, আর ক্যাপিটাল এম কি? সেটা হচ্ছে দ্রবণের ভর। আর এই পুরাটা কি নির্দেশ করে? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এটা কিন্তু দ্রাবকের ভর নির্দেশ করে, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমরা একটু ভাষায় লিখি, ভাষায় লিখলে কেমন হবে বলো তো দ্রাব্যতা? এখানে কি নিয়েছো? 100m, এম মানে কি? দ্রবের ভর। আর এম, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এটা কি? দ্রাবকের ভর। সাথে কি নিছো? এখানে সেই 100টা আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে ভাষায় সূত্র, এটা হচ্ছে ডিরেক্ট বা চলক দিয়ে সূত্র। তোমরা দুইটাই 5 স্টার দিয়ে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এই সংজ্ঞাটাকে আমি কেন বলতেছি ভর বাই ভর রিলেটেড? দেখো, উপরে ভর নিয়েছো, নিচেও ভর নিয়েছো, মনে রাখার প্রয়োজন কিন্তু এইখানে যে ভর নিয়েছো এটা দ্রবের ভর নিতে হবে, আর এটা দ্রাবকের ভর নিতে হবে। মানে এই সংজ্ঞাটা দ্রবের ভর আর দ্রাবকের ভরের উপর ডিপেন্ড করে দাঁড় করানো, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা একক ছিল না, এই যে গ্রাম পার 100 গ্রাম পানি একক। ধরো আমাদের এস এর মান 36, মানে আমাদের দুইটা ভাবে এই দ্রাব্যতা দেয়া থাকতে পারে এই পদ্ধতিতে, মানে ভর বাই ভর রিলেটেড। একটা হইতে পারে যে এস সমান সমান শুধু 36 বলে দিল, এটা বলতে বুঝবো আমরা হ্যাঁ এটা আমাদের ভর বাই ভর রিলেটেডে দ্রাব্যতা দেওয়া আছে। অথবা এটার আরেকটা একক হইতে পারে, সেটা হচ্ছে 36 গ্রাম পার 100 গ্রাম পানি, ঠিক আছে? 100 গ্রাম পানি, এটা বলতে কি বোঝায়? যে 100 গ্রাম পানি মানে 100 গ্রাম দ্রাবকের মধ্যে 36 গ্রাম দ্রব্য আছে, ঠিক আছে? এরকম একক বিহীনও থাকতে পারে, অথবা এটাও থাকতে পারে। একই কথা, কিন্তু এককবিহীন মানে একক নাই, সেটাও আমাদের ভর বাই ভর রিলেটেড দ্রাব্যতা নির্দেশ করে। অথবা গ্রাম পার 100 গ্রাম পানি দেখলেও সেটা ভর বাই ভর রিলেটেড দ্রাব্যতা নির্দেশ করে, ঠিক আছে? এটা কনফিউজড হয়ে যায় না, আমরা ম্যাথ করার সময় কিন্তু এগুলো করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা থাকুক, এটা
100 গ্রাম পানি। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ভর বাই ভর রিলেটেড দ্রাব্যতার সংজ্ঞা বা দ্রাব্যতার কনসেপ্ট। সূত্রটা মনে রাখিও, হ্যাঁ। কখন এই সূত্রগুলো ব্যবহার করব? যখন আমাদের দ্রবের ভর প্লাস দ্রাবকের ভর এগুলো দেয়া থাকবে, ঠিক আছে। ওকে, এরপরে 2 নম্বরটাতে আসো, যে আমরা দ্রাব্যতাকে ভর বাই আয়তন রিলেটেড প্রকাশ করতে পারি। মানে বুঝতে পারছো, উপরে ভর নিব, নিচে আমরা আয়তন নিব, এর জন্য আমরা এটাকে ভর বাই আয়তন রিলেটেড বলতেছি। এটা সূত্রটা আগে দেখো, যে দ্রাব্যতায় এই কনসেপ্টে তোমাকে দ্রবের ভর নিতে হবে গ্রামে, ঠিক আছে, দ্রবের ভর গ্রামে নিবা। আর এখন সম্পৃক্ত দ্রবণের আয়তন নিবা। আগেরটাতে কি নিয়েছিলাম মনে আছে তোমাদের? আগেরটা একটু খেয়াল করো, আমরা এই সংখ্যা যেটা দিয়েছিলাম, আমরা কিন্তু হরের টার্মে দ্রাবক নিয়েছিলাম, বাট এইখানে এসে আমাদের হরের টার্মে আয়তন নিতে হবে, দ্রবণের আয়তন নিতে হবে, ঠিক আছে। আগে কিন্তু দ্রাবকের ভর নিয়েছিলাম, এবার তোমাকে দ্রবণের আয়তন নিতে হবে। কোন এককে? লিটার এককে। আর উপরে নিবা দ্রবের ভর গ্রাম এককে। এটা সংজ্ঞা কি বলতো? এটা সংজ্ঞা হচ্ছে এরকম, যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণে দ্রবীভূত থাকে তাকে আমরা বলতেছি হচ্ছে দ্রাব্যতা, মানে ভর বাই আয়তন রিলেটেড দ্রাব্যতা। হ্যাঁ, একক কোনটা? গ্রাম পার লিটার, এটার একক হচ্ছে গ্রাম পার লিটার। দেখো এটার সঙ্গে এখানে দেয়া আছে, এবং এখানে একটা উদাহরণে দেয়া আছে যে পানির সাথে 720 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে 2 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করছো, তাহলে 1 লিটারে কি পরিমাণে আছে? এটার অর্ধেক, 360 গ্রাম পার লিটার। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা হচ্ছে দ্রাব্যতা। আরেকটা রিলেটেড সংজ্ঞা, সেটা হচ্ছে মোল পার আয়তন রিলেটেড। এটাই কিন্তু আমরা মূল কথা জানি, মানে আমরা মোল বাই আয়তনই কিন্তু জানতাম, তাই না? আচ্ছা, তাহলে এটার সূত্রটা কি আসবে? যে দ্রাব্যতা, এটাকে তো আমরা ঘনমাত্রা বলতাম, এটা দেখো উপরে নিবা হচ্ছে দ্রবের মোল সংখ্যা, মানে এবার দ্রবের মোল সংখ্যায় নিবা, মোল, হ্যাঁ। আর নিচে নিবা সম্পৃক্ত দ্রবণের আয়তন, লিটারে নিবা। তাহলে এটার সংজ্ঞা কি? যে 1 লিটার সম্পৃক্ত দ্রবণের আয়তনে, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণে দ্রবের মোল সংখ্যা থাকে তাকে আমরা বলতেছি দ্রাব্যতা, হ্যাঁ। ওকে, তো 3টা পদ্ধতি তাহলে দেখলাম। প্রথমটা ছিল হচ্ছে ভর বাই ভর রিলেটেড, পরেরটা হচ্ছে ভর বাই গ্রাম আয়তন রিলেটেড। এবং মনে রাখা দরকার, 2 নম্বর 3 নম্বর দুটাতেই কিন্তু আমরা হরের টার্মে সম্পৃক্ত দ্রবণ নিই, এবং সেটা হচ্ছে আয়তন নিতে হয় লিটার এককে। আর প্রথম সংজ্ঞাতে আমরা হরের টার্মে কি নিয়েছিলাম? দ্রাবকের ভর নিয়েছিলাম, হ্যাঁ। 3টা সূত্রই একদম 10 স্টার দিয়ে মুখস্থ করবা, একদম 10 স্টার দিয়ে মনে রাখবে, একদম ভালোভাবে মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। ওকে, তো আমরা অনেক থিওরি পড়লাম, এখন আমাদের ম্যাথ করার পালা। আমরা দ্রাব্যতা রিলেটেড অনেক ম্যাথ করতে পারি, চলো একটা একটা করে ম্যাথ করে ফেলি। তো দেখো, এটা হাজারি স্যারের বই থেকে নেওয়া একটা ম্যাথ। তোমাকে বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায় 750 মিলি সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। তোমাকে গ্রাম এককে আর মোল এককে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গণনা করে। তাহলে আমরা দ্রাব্যতার সূত্র কিন্তু 3টা জানি। একটা ভর বাই ভর রিলেটেড, এটা তুমি কোথায় যাবা? একটা গ্রাম পার লিটার এককে, দেখো গ্রাম এককে প্রতি লিটারে, তার মানে একটা বের করবা গ্রাম পার লিটারে, আর একটা বের করতে হবে মোল এককে, মানে মোল পার লিটারে। বুঝতে পারছো? গ্রাম পার লিটার এককে আর মোল পার লিটার এককে। তাহলে গ্রাম পার লিটার এককের সূত্র কি আমি একবারে লিখি, চলো এটা লিখো, গ্রাম পার লিটার এককে। একক দ্রাব্যতার সূত্র কি? দ্রাব্যতা S ইজ ইকুয়ালস টু, উপরে নিবা কি? দ্রবের ভর, কোন এককে? গ্রাম এককে। আর নিচে নিবা কি? দ্রবণের আয়তন, সম্পৃক্ত দ্রবণের আয়তন বেসিক্যালি, বাট এটা তো সবার ক্ষেত্রে সম্পৃক্ত দ্রবণ ছাড়া দ্রাব্যতা চিন্তাই করা যায় না, সো এটা না লিখলাম আর কি। তাহলে মানগুলো বসাও তো। দ্রবের ভর কত দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 700 ml সম্পৃক্ত দ্রবণে 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, তাহলে উপরে সোডিয়াম ক্লোরাইডই তো আমাদের দ্রব হিসেবে কাজ করছে এখানে, তাহলে দ্রবের ভর হচ্ছে 200, ঠিক আছে। আর দ্রবণের আয়তন কোন এককে? লিটারে। কত আয়তন দেওয়া আছে এখানে? 750 ml। লিটারে নিতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিলে কত থাকবে? 0.75। এটা আসবে হচ্ছে আমাদের গ্রাম পার লিটার এককে, হ্যাঁ। আচ্ছা, আমি একটু ক্যালকুলেট পরে করি, ক্যালকুলেট করলেই হয়ে যাবে এটা। এখন আসো মোল পার লিটার এককে। মোল পার লিটার একক, মোল পার লিটার এককে দ্রাব্যতার সূত্র কি? দ্রাব্যতা S ইজ ইকুয়ালস টু, উপরে নিবা দ্রবের মোল সংখ্যা, তাই না? মোল সংখ্যা মানে মোল পরিমাণ, এখানে মোল নিচ্ছ। আর নিচে নিবা কি? নিচে নিচে নিবা দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন।
এখন মোল সংখ্যা তোমাকে ক্যালকুলেট করতে হবে। মোল সংখ্যা আমরা কিভাবে ক্যালকুলেট করলি, যে দ্রবের মোল সংখ্যা নাও, হ্যাঁ দ্রবের মোল সংখ্যা n সমান সমান সূত্র কি আমরা জানি বলো, W ডিভাইডেড বাই ক্যাপিটাল M। এখানে W এর ভ্যালু কত দেয়া আছে, কত গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, 200 গ্রাম, সো এটা 200 নিলাম। আর আণবিক ভর কিভাবে ক্যালকুলেট করতে হয়, সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, সোডিয়ামের পারমাণবিক ভর কত 23, আর ক্লোরিনের কত 35.5, তাহলে এটা 58.5 হবে। তাহলে 200 ডিভাইডেড বাই 58.5 একক যা আসবে সেটা মোলে আসবে, তাই না? আমি একটু ক্যালকুলেট করে দেখি, উপরেটাও ক্যালকুলেট করি। 200 ডিভাইডেড বাই হচ্ছে 0.75, উপরে আসছে হচ্ছে 266 পয়েন্ট, অনেকগুলো 6 আসছে, আমি 67 নিয়ে নিলাম, এত গ্রাম পার লিটার। ঠিক আছে, আচ্ছা। আর এখানে 200 কে ভাগ দিবা, 200 ভাগ 58.5, তাহলে এটা আসে 3.41 এত মোল। ঠিক আছে, তাহলে এটাই উপরে বসাও। এখন উপরে হচ্ছে 3.41 ডিভাইডেড বাই কি, আয়তন কত 0.75 লিটার, লিটারে বসাইতে হবে তোমাকে এটা, লিটারে। তাহলে ভাগ করলে কত আসবে এটা, এটাকে 0.75 হবে, এটা 0.75, সো 0.75, এটা 4.55 আসতেছে, একক কি আসবে, মোল পার লিটার। ঠিক আছে, খুব ছোট প্রবলেম, এগুলো সাধারণত এমসিকিউতে আসতে পারে, এর থেকে বেশি আসতে পারে না। ওকে, তো প্রবলেম নাম্বার 2 তে আসো। এটা সিকে রুয়েট একবার আসছিল, 23-24 এমসিকিউ আকারে আসছিল। দেখো এখানে বলছে যে 298 কেলভিন তাপমাত্রায় একটি লবণের 75 ml সম্পৃক্ত দ্রবণে 38 গ্রাম লবণ দ্রবীভূত আছে। এখানে লবণের আপেক্ষিক গুরুত্ব বলা আছে, ঠিক আছে 1.5। এখন এই আপেক্ষিক গুরুত্ব কাকে বলে, সেটা হচ্ছে যে আপেক্ষিক গুরুত্ব কি, আপেক্ষিক গুরুত্বটা আগে একটু জেনে আসি চলো, এটা আমরা অনেক সময় কিন্তু ব্যবহার করবো। ঠিক আছে, এটা আপেক্ষিক গুরুত্ব আগে একটু জেনে আসি। ওকে, আপেক্ষিক গুরুত্ব আসলে তুমি ঘনত্ব জানো না, ঘনত্বই আসলে আপেক্ষিক গুরুত্ব। আমরা কেমিস্ট্রিতে আপেক্ষিক গুরুত্ব বলতে মানে ফিজিক্সের যে ঘনত্বটা ছিল, এখানে আপেক্ষিক গুরুত্ব হিসেবে কনসিডার হয়, বা এটা সমতুল্য রাশি চিন্তা করতে পারো। তার মানে আপেক্ষিক গুরুত্বকে যদি আমি রো দিয়ে প্রকাশ করি, রো সমান সমান এম ডিভাইডেড বাই ভি হবে, তাই না? এটা সূত্র না, এটা সূত্র। তার মানে কখনো যদি ধরো তোমাকে আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকে, ভর দেয়া থাকে, তাহলে কি তুমি আয়তন বের করতে পারবা? হ্যাঁ, আয়তন বের করা যাবে, তাই না? জানা থাকলে, মান জানা থাকলে বের করা যাবে। তো এখানে এই কনসেপ্টটা কাজে লাগবে। দেখো লবণের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.5 হলে উক্ত তাপমাত্রায় লবণটির দ্রাব্যতা কত। দেখো আমাদের এখানে সম্পৃক্ত দ্রবণে 38 গ্রাম লবণ আছে। এখানে তুমি আসলে কোন সূত্রে যাবা, তুমি কি প্রথম সূত্রে যাবা, নাকি প্রথম সূত্র বলতে ভর বাই ভর রিলেটেডে যাবা, নাকি গ্রাম পার লিটার এককে যাবা? এটা একটা কনফিউজড একটা ব্যাপার হয় আর কি। তো আমি গ্রাম পার মানে ভর বাই ভর রিলেটেডে যাচ্ছি, কেন এটাতে যাচ্ছি আমি একটু তোমাকে পরে বোঝানোর ট্রাই করতেছি। তাহলে যে এই যে এটা হচ্ছে কোন এককে, গ্রাম পার 100 গ্রাম পানি এককে, তাই না? পানি এককে। দ্রাব্যতা কত, দ্রাব্যতা S ইজ ইকুয়ালস টু, সূত্র কি বলো, 100 m ডিভাইডেড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m। তাহলে স্মল m এর ভ্যালু কত, মানে দ্রবের ভর কত, 38 গ্রাম। ঠিক আছে, আর এই যে ক্যাপিটাল এমটা, এটা কার কার কি বলতো, এটা হচ্ছে দ্রবণের আয়তন, সরি দ্রবণের ভর, কিন্তু দ্রবণের আয়তন দেওয়া আছে আমাকে 75। তাহলে আয়তন থেকে আমি ভর কিভাবে বের করতে পারি, এই যে এম সমান সমান রো ইন্টু ভি, না রো ইন্টু ভি, এই এম মানে কিন্তু ভর, সো এটা এই এম আর এম মিশায় যাচ্ছে, এটা ভর লিখি। তাহলে ভর কিভাবে পাই আমরা, রো এর সাথে ভি কে মাল্টিপ্লাই করে। তাহলে এখানে ক্যাপিটাল এমটা কি আসবে, সেটা হচ্ছে রো ইন্টু ভি। সো রো এর ভ্যালু কত, রো হচ্ছে আপেক্ষিক গুরুত্বের ভ্যালু হচ্ছে 1.5, আর আয়তন কত, আয়তন আয়তন হচ্ছে 75। এটা লিটারে নিবা, এটা মিলিতে নিলে কি
আচ্ছা 75 নিলে, হ্যাঁ গ্রামে আসবে তাহলে, 1.57 গ্রামে আসবে, সমস্যা নেই। মিলিতে নিলে তোমার হচ্ছে এটা গ্রামের ভ্যালু আসবে। দেখো তো কত আসে, 75 ইন্টু 1.5, 1.5, তাহলে এটা আসবে হচ্ছে 112.5 গ্রাম। আমার কথা কি বুঝতে পারছো? এটা আপেক্ষিক গুরুত্বের তো কোনো একক দেয়া নেই। এখন তুমি যদি এটা মিলিলিটারে নাও তাহলে এটা লিটারে কেজিতে আসবে, মানে গ্রামে আসবে, দুঃখিত, গ্রামে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে 112.5 গ্রাম। আচ্ছা এখন আসো এর মান বসায় দাও। দ্রাব্যতা এস ইজ ইকুয়ালস টু, উপরে নিবা 100, এম এর ভ্যালু কত, 38, নিচে 112.5 মাইনাস স্মল এম কত, 38। দেখো এখন তাহলে দ্রাব্যতা কত আসে, এস ইজ ইকুয়ালস টু 100 ইন্টু 38, এটাকে ভাগ দিব হচ্ছে 112.5 মাইনাস 38, এটা আসে 51.006 এত আসছে। এটা তো কোনো একক দেওয়ার দরকার নেই, কারণ এটা এককবিহীন রাখলেও সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার। এখন এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা কিন্তু চাইলে আমরা এভাবে করতে পারতাম। বিকল্প বিকল্প হচ্ছে, দেখো আমি যদি গ্রাম পার লিটার এককের সূত্র দিতাম, গ্রাম পার লিটার একক, তাহলে কেমন হতো বলো তো? কেমন হতো? আমাদের নিয়ম কি, উপরে নিতে হয় হচ্ছে দ্রাব্যতা এস সমান সমান, উপরে নিতে হয় দ্রব্যের ভর, কি পরিমাণে দ্রব্য নিছো, 38। ঠিক আছে, আর নিচে কি নিয়েছো, সম্পৃক্ত দ্রবণের আয়তন নিতে হয়, তাই না? লিটারে নিতে হয়, লিটারে নিব, সমস্যা নেই। 75 গুণন 10⁻³ মানে 1000 দিয়ে ভাগ দিয়ে লিটারে নিয়েছে, তাহলে এটা একটা ভ্যালু আসার কথা। তো এভাবে কিন্তু হওয়ার কথা, কিন্তু হয় কি আসলে, এভাবে করতে করতে গেলে এখানে যে আপেক্ষিক গুরুত্বটা মান দেয়া ছিল এটা ব্যবহার করা হয় না, দ্যাটস ওয়াই। এবং এটার অ্যাকচুয়ালি এটা অপশনে দেওয়াও ছিল না, মানে এখান থেকে যে ভ্যালুটা আসবে সে অপশনে নাই। সো এভাবে তুমি যাও না, আপেক্ষিক গুরুত্বটাকে ব্যবহার করো, ব্যবহার করতে গেলে তোমাকে এই গ্রাম পার 100 গ্রাম পানি এককে যাইতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো ম্যাথটা একটু ঝামেলার ছিল, বাট এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আমরা কি আসলে, আপেক্ষিক গুরুত্ব আর কিছু না, আমরা ফিজিক্সে ঘনমাত্রা যাকে চিনতাম, কেমিস্ট্রিতে এসে আপেক্ষিক গুরুত্ব তাকে আমরা চিনছি। হ্যাঁ, আপেক্ষিক গুরুত্ব আর ঘনমাত্রা একই কথা, সরি ঘনত্ব একই কথা। হ্যাঁ, রো সমান সমান এম ডিভাইডেড বাই ভি। ওকে, এরপরের প্রবলেমে যাই, চলো। প্রবলেম নাম্বার 3, এটা দেখো কুয়েটে আসছিল 24-25-এ। হ্যাঁ, আচ্ছা এখন বলতেছে যে পানিতে একটি লবণের দ্রাব্যতা 25 ডিগ্রি ও 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে যথাক্রমে 275 গ্রাম পার লিটার, মানে এটা কিন্তু গ্রাম পার লিটার এককে দেওয়া আছে, এটা 360 গ্রাম পার লিটার এককে দেওয়া আছে। তার মানে আমাদের 2 নম্বর যে ভর বাই আয়তন রিলেটেড দেখছিলাম সেটার মধ্যে যাব। হ্যাঁ, আর এখানে দেওয়া আছে 245 এত গ্রাম সম্পৃক্ত দ্রবণ, দ্রবণকে উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম লবণ কেলাসিত হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে, ধরো আমাদের এখানে একটা পাত্র আছে, তো এই পাত্রটা কত ডিগ্রি সেলসিয়াসে আছে, এটা আছে হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াসে, কথার কথা। তো আরেকটা পাত্র ধরো আছে আমাদের, এখন এই পাত্রতেও এইখানে এই একই পাত্র, বেসিক্যালি এটাকে আমি তাপমাত্রা কমায় ফেলছি, ধরো এখানে 45 থেকে 25-এ নিয়ে আসছি, এটা কিন্তু সম্পৃক্ত দ্রবণ ছিল। আচ্ছা আমাকে একটু বলো তো, এই সম্পৃক্ত দ্রবণকে যদি আমি তাপ কমাইতে থাকি তাহলে কি হবে? ধীরে ধীরে পদার্থ জমা হবে না? পদার্থ জমা হবে, তাই না? অধঃক্ষেপ্ত হবে। এই যে অধঃক্ষেপণ হচ্ছে, সেই অধঃক্ষেপণের পরিমাণটাই আমাদের বের করতে বলছে। আচ্ছা একটা কথা একটু মেনশন করে রাখি, এখানে অধঃক্ষেপণ জমা হবে আর বাকিটা, এই যে এখানে দেখো কন্টেন্ট আর ক্যাপাসিটি এখানে কিন্তু বেশি হয়ে যাচ্ছিল কন্টেন্টটা, যার কারণে সেটা অধঃক্ষেপণ হয়ে যাচ্ছে। অধঃক্ষেপণ বাকি বাকি অংশ, অধঃক্ষেপণ বাদ দিয়ে বাকি অংশটা কিন্তু আমাদের আসলে সম্পৃক্ত দ্রবণেই নির্দেশ করে। ঠিক আছে, ওকে। তাহলে আমি এখানে ম্যাথ করব কিভাবে, তাহলে আমি দেখব যে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এম এর মান কত, মানে দ্রব্য কত। ঠিক আছে, আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এম প্রাইম কত, এখানেও দ্রব্য কত, তাই না? সো এটা তো বেশি আসবে আর এটাতে কম আসবে, তাই না? সো একটা থেকে আরেকটা বিয়োগ দিলেই সেটা আমাদের কেলাসিত হবে। বুঝতে পারছো? এই দ্রবণে কি পরিমাণে দ্রব্য আছে সেটা বের করব,
এই দ্রবণে কি পরিমাণে দ্রব্য আছে সেটা বের করব, সেটা কিছুটা কম আসবে এবং বাকিটাই অধঃক্ষেপণ হিসেবে পড়ছে, অধঃক্ষিপ্ত হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই ম্যাথটাতে একটা জায়গায় একটু ঝামেলা আছে, একটু খেয়াল করলে দেখবা যে এই যে ভ্যালুটা, এটা গ্রামে দেয়া আছে সম্পৃক্ত দ্রবণের আর ভ্যালুটা গ্রামে দেওয়া আছে, বাট আমরা গ্রাম পার লিটার এককে যখন সূত্র দিতে যাব তখন দ্রাব্যতার সূত্র কি, উপরে গ্রাম নিয়েছিলাম তাই না, মানে দ্রবের ভর নিয়েছিলাম, দ্রব, আর কিসে, গ্রাম এককে, আর নিচে নিয়েছিলাম কি বলো, দ্রবণ, কোন এককে, লিটার এককে। কিন্তু এটার মান কিসে দেওয়া আছে, 245 গ্রাম দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, তাহলে এখানে আমাদের গ্রাম থেকে লিটারে কনভার্ট করতে হবে। আমরা এটা জানি না, রো সমান সমান এম ডিভাইডেড বাই ভি, তাই না। সো ভি সমান সমান তাহলে কি আসবে, এম ডিভাইডেড বাই রো, ঠিক আছে। সো আমরা এখানে ভর দেওয়া আছে, আমরা এটাকে আসলে আয়তনে কনভার্ট করব। তাহলে 200 গ্রাম, সরি এটা 200 গ্রাম হবে, 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, সমান সমান আসবে হচ্ছে, দেখো একটু খেয়াল করলে দেখো যে এই রোয়ের একক, রোয়ের মান আছে না বিশুদ্ধ পানির জন্য কত হয়, 1000 কেজি পার মিটার কিউব, তাই না, কেজি পার মিটার কিউব। এটাকে যদি তুমি হচ্ছে, হ্যাঁ এটাকে যদি গ্রাম পার মিলিতে বলো তাহলে দেখবে এটা 1 গ্রাম পার মিলিলিটার হয়, ঠিক আছে। মানে সহজ কথা বলতে গেলে এভাবে মনে রাখবে, এত কিছু ঝামেলা না করে মনে রাখবা 1 লিটার সমান সমান 1 কেজি, ঠিক আছে। 1 লিটার পানি সমান সমান 1 কেজি পানি, অথবা 1 ml সমান সমান 1 গ্রাম পানি। এই লাইনটা তোমরা মনে রাখবা, এই ম্যাথগুলো করতে গেলে ঝামেলা করবা না। হ্যাঁ, আমরা এখানে আমাদের তো রো এর মান আসলে দেয়া নাই, বাট রো এর ভ্যালুটা এখানে আমরা 1 কনসিডার করছি। কনসিডার করলে তখন আমরা 1 গ্রামে যা পাবো 1 ml ও তাই পাবো। তার মানে এই 200 গ্রাম, সরি এটা 200 না, এটা 245 হবে, 245, হ্যাঁ 245 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, যে কথা 245 মিলিলিটার সম্পৃক্ত দ্রবণও একই কথা, তাই না, সম্পৃক্ত দ্রবণ, বুঝতে পারছো, ওকে। তো ঠিক আছে, এখন আসো যে আমরা কি করব বলো, আমাদের টার্গেট কি ছিল যে আমরা 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পরিমাণে দ্রব্য আছে সেটা ক্যালকুলেট করব। এরপরে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পরিমাণে দ্রব্য আছে সেটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে দুটাকে বাদ দিলে তখনই আমাদের ক্যালাসিত হওয়া, এই ক্যালাসিত হওয়া মানে কি, অধঃক্ষিপ্ত হওয়া, কি পরিমাণে পদার্থ জমা হয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে নাও 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার টার্গেট কিন্তু এস বের, এম বের করা, দ্রবের ভর বের করা, তাই না। সো দ্রাব্যতা এস সমান সমান কি বলো, উপরে হচ্ছে দ্রবের ভর, বা এটাকে আমরা এম বলতে পারতাম, আচ্ছা থাকুক, দ্রবের ভর এখানে এমই বলি, চলক আকারে লিখি। এটা দ্রবের ভর, ঠিক আছে, দ্রবের ভর। আর নিচে কি, দ্রবণের আয়তন কত, 245 ml, তাহলে লিটারে কত বলো, এখানে বাংলায় লিখে নি চলো, দ্রবের ভর এম সমান সমান কত জানি না, আমি এটা চাচ্ছি। আর দ্রবণের আয়তন কত, দ্রবণের আয়তন, দ্রবণের আয়তনকে ভি দিয়ে যদি কনসিডার করো তাহলে এটা আসবে হচ্ছে 245 ml। বাট আমি যখন গ্রাম পার লিটার এককে বসাবো, এটা তো আমাদের লিটার এককে, সম্পৃক্ত দ্রবণের লিটার এককে বসাইতে হবে, তাহলে এটা আসবে হচ্ছে 1000 দিয়ে ভাগ দিলে, দুঃখিত, 1000 দিয়ে ভাগ দিলে এটা আসবে 0.245 এত লিটার, ঠিক আছে। ওকে, তাহলে এটা নেওয়া হচ্ছে 0 পয়েন্ট, আর এস এর মান কত, দ্রাব্যতা, দ্রাব্যতা এস সমান সমান মান বলে দেওয়া আছে 275, ও এটা 45 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে 360 হবে, এটা 360, 360 গ্রাম পার লিটার, ঠিক আছে। এখন মানগুলো বলো, এটা হচ্ছে 0.245, সো এম এর ভ্যালু কত, এম সমান সমান আর গুণ করে দিবা, তাহলে এস এর মান একবারে বসাই দেই, 360 ইন্টু 0.245, 245, ঠিক আছে। ওকে, তাহলে এম এর ভ্যালু কত, এখানে কি পরিমাণে দ্রব্য আছে, 360 দিয়ে মাল্টিপ্লাই করো,
360 গুণন 0.245, এটা আসবে হচ্ছে 88.2 এত গ্রাম। ঠিক আছে, ওকে। এরপরে কার জন্য দিবা? এরপর যে তুমি 45 থেকে 25-এ গিয়েছো, দ্যাটস 45-কে নিয়ে আগে কাজ করছে, এখন 45-এ আমরা হচ্ছে দ্রবের ভর বের করবো। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার টার্গেট কি বলো? এই এম বের করা। তাহলে বলো দ্রাব্যতা এস সমান সমান সূত্র কি? এবার দ্রবের ভরকে এম প্রাইম বলছি, কারণ এখানে তো দ্রবের ভর কমে যাবে, তাই না? কিছু তো কেলাসিত হয়ে যাবে না, অদক্ষেপণ পড়বে। সো এম প্রাইম সমান সমান ডিভাইডেড বাই হচ্ছে আয়তন। আয়তন কত এখানে একটু লিখে নিই চলো। এবার দ্রবের ভরকে কি দিয়ে কনসিডার করছি? দ্রবের ভর সমান সমান এম প্রাইম সমান সমান হট, এটা চাচ্ছি। ঠিক আছে, ওকে। এরপরে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন তো সেম, 245 ml, তাই না? বা এটা হচ্ছে 0.245 লিটার হবে। দ্রাব্যতা কত বলে দিয়েছে আমাদের? এই তাপমাত্রায় দ্রাব্যতা এটাকে এস প্রাইম বললাম, এস প্রাইমের ভ্যালু কত? এটা হচ্ছে 275 গ্রাম পার লিটার। মানগুলো বসানো ছাড়া তার কোনো কাজ নেই, এটাকে এস প্রাইম বলি, এটাকে ভি বললাম। সো এস প্রাইমের ভ্যালু, এম প্রাইমের ভ্যালু একবারে নিয়ে নিই, এম প্রাইম সমান সমান আর গুণন করে দিয়েছি। 275 গুণন আয়তন হচ্ছে 0.245, গুণন করলে কত আসবে? 275 গুণন 0.245, এটা আসে দেখো 67.375 এত গ্রাম। সুতরাং কেলাসিত হবে কি? কত পরিমাণ? সুতরাং কেলাসিত হবে কেলাসিত হওয়া মানে অদক্ষিপ্ত হওয়া, সেটা হচ্ছে যে এই এম মাইনাস এম প্রাইম। আমি মানগুলো না বসাই, একবারে ক্যালকুলেট করছি। 88.2 থেকে 67.375 এটা বিয়োগ দিয়ে দেব, তাহলে 88.2 মাইনাস অ্যান্সার, এটা আসে হচ্ছে 20.825 এত গ্রাম। ঠিক আছে, এটা অ্যান্সার। খুব কঠিন ছিল না। আমরা কি করছি বলো? 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রবণে কি পরিমাণে দ্রবীভূত আছে সেটা বের করেছি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো আমার যখন তাপমাত্রা আমি কমায় ফেলছি, তখন দ্রবতে কিছু কেলাসিত হয়ে যাবে, তাহলে দ্রবণে কিছু দ্রব থাকবে আর কিছু কেলাসিত হয়ে যাবে। কি পরিমাণে দ্রব ওই দ্রবণের ভিতরে আছে সেটা ক্যালকুলেট করলাম, এবং বিয়োগ করলে সেটা আমরা কি পরিমাণে কেলাসিত হয়েছে সেটা আমরা পাইছি। ঠিক আছে, এই সূত্রটা আমাদের সবসময় দ্রবণে দ্রবীভূত পদার্থের পরিমাণটা দিবে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, এর পরের প্রবলেমে যাই চলো। এখানে একটা জিনিস জানায় রাখি, সেটা হচ্ছে যে যদি আমাদের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব যদি না বলে দেয়, তখন তুমি 1 লিটার আর 1 কেজি পানি একই কনসিডার করবা, অথবা 1 মিলি পানি আর 1 গ্রাম পানি একই কনসিডার করবা। আমাদের অনেক সময় এরকম ঝামেলা করে। ঠিক আছে, আমাদের এইরকম সম্পৃক্ত দ্রবণের ভর বলে দেয়, বাট আয়তনে গিয়ে প্রয়োজন পড়ে, তখন আমরা কি করি? আমরা ঘনত্বটাকে 1 কনসিডার করে ভরটাকে তখন গ্রামে কনভার্ট করি, সরি, হ্যাঁ, গ্রামটাকে আয়তনে কনভার্ট করি। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে এর পরের প্রবলেমে যাই চলো। আচ্ছা, এর পরের প্রবলেমটা পড়তে গেলে আমাদের একটা কনসেপ্ট সুন্দরভাবে জানতে হবে। তো একটা কনসেপ্টটা কি দেখো, এখানে লেখা আছে যে একটি দ্রবণের তাপমাত্রা পরিবর্তন করলে দ্রবণটির কি কি পরিবর্তন হইতে পারে। মানে কি কি পরিবর্তন বলতে কি, দ্রবণে আসলে থাকে কি কি? একটা থাকে দ্রবণের ভর মানে ক্যাপিটাল এম, আর একটা থাকে দ্রবের ভর স্মল এম, আর একটা দ্রাবকের ভর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এদের মধ্যে কি কোনো পরিবর্তন আসতে পারে কিনা, এই জিনিসটা আমাদের আগে জানতে হবে। ঠিক আছে, তো চলো একটা উদাহরণ নেই। ধরো আমাদের একটা তাপমাত্রা আছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়েছি। তো এখানে আমি দ্রাবক নিয়েছি এবং এখানে কোনো একটা পদার্থ আমি মিশাইছি, ধরো এখানে আমি দ্রব্য মিশাইলাম। ঠিক আছে, তো এখানে যে পরিমাণে দ্রব্য মিশাইছি সেটাকে আমি এম বলতেছি। ঠিক আছে, আচ্ছা, এটা কেমন দ্রবণ এটাকে আমি নাম বলি, এটাকে কিন্তু সম্পৃক্ত দ্রবণ। ঠিক আছে, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, আর দ্রবণের ভর কত? আমরা এটাকে ক্যাপিটাল এম বলি, তাহলে দ্রাবকের ভর কত? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। ঠিক আছে,
আচ্ছা, এবার আসো এটার তাপমাত্রা যদি আমি পরিবর্তন করি, মানে আমি বাড়াইতেও পারি, আমি চাইলে কমাতেও পারি। আমি কথার কথা কমায় ফেললাম। এখন আমার কথা বলো তো, যদি কমায় ফেলো তখন এটা কি আগের মতো থাকবে? তুমি জানো তাপমাত্রা কমায় ফেললে কি হয়? এটা তো সম্পৃক্ত দ্রবণ আছে, তার মানে সম্পৃক্ত দ্রবণ বলতে আমরা কি বুঝি? যে দ্রাবক যে পরিমাণে দ্রবণ নিতে পারতো তাকে সেই পরিমাণের দ্রবই দেওয়া হয়েছে, মানে কন্টেন্ট আর ক্যাপাসিটি এখানে সেম, সমান, তাই তো? এখন তাপমাত্রা তুমি কমায় ফেলছো, তাপমাত্রা কমাইলে কি হবে? তাপমাত্রা যখন তুমি কমায় ফেলছো তখন দ্রাবকের পরিমাণ কিন্তু কমে না, বাট এটার ক্যাপাসিটিটা কিন্তু কমে যায়। মানে এখানে আরেকটা কথা বলো, এখানে দ্রাবক ধরো পানি নিয়েছো 50 গ্রাম, পাত্রটাকে সিলগালা করা মানে এটা আটকানো, এটা এমন না যে পানি বের হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তাপমাত্রা তুমি কমায় ফেলছো, তখন কি হবে? দ্রাবক আগে যে পরিমাণে দ্রব্য নিতে পারতো এখন কিছু পরিমাণে দ্রব্য কম নিবে। এখন যে পরিমাণে কম নিবে ততটাই আমাদের এখানে অধঃক্ষেপণ পড়ে যাবে আর বাকিটা দ্রবণে থাকবে। আমার কথা কি বুঝতে পারছো? আমাদের আগে দ্রবের ভর ছিল এম এবং সম্পৃক্ত দ্রবণ ছিল, মানে যা দ্রব্য নিতে পারতো দ্রাবক, যা দ্রব্য নিতে পারতো তাই দেওয়া আছে। এখন আমি যদি এটার তাপমাত্রা কমায় ফেলি তাহলে কি আগের মতো এর ক্যাপাসিটি থাকবে না? ক্যাপাসিটি কমে যাবে। যে পরিমাণে কমে যাবে সেটাই অধঃক্ষেপণ পড়বে। তার মানে এই যে দ্রবণে তখন দ্রবের ভর কি থাকবে? পরিবর্তন হবে, তাই না? এম প্রাইম হবে, মানে আগের থেকে কিন্তু কিছু পরিমাণে দ্রব্য কমে যাবে, তাই না? আচ্ছা, এখন যদি দ্রবের ভর পরিবর্তন হয়, ঠিক আছে, দ্রবের ভর যদি পরিবর্তন হয় তাহলে দ্রবণের ভরও পরিবর্তন হয়ে যাবে। ক্যাপিটাল এম প্রাইম বলছি, এটা দ্রবণের ভরও পরিবর্তন হয়ে যাবে। কিন্তু একটা ঘটনা ঘটবে না। তুমি একটা কথা বলো তো, দ্রাবকের ভর কি পরিবর্তন হতে পারে? দ্রাবকের ভর পরিবর্তন কখন হবে? যদি আমি এক্সট্রা করে বাইরে থেকে পানি অ্যাড করি। এখানে দ্রাবকে পানি তো, তাই না? সো এখানে তো আর বাইরে থেকে আমি পানি অ্যাড করছি না, দ্যাটস ওয়াই দ্রাবকের ভর কিন্তু পরিবর্তন হবে না। মানে আগে যে দ্রাবকটা, এই ক্ষেত্রে দ্রাবকের পরিমাণ কত বলো? ক্যাপিটাল এম প্রাইম মাইনাস স্মল এম প্রাইম। এই যে দ্রাবকটা আর এই দ্রাবকটা এটা কিন্তু সেম, মানে এখানে এম মাইনাস এম সমান সমান ক্যাপিটাল এম প্রাইম মাইনাস স্মল এম প্রাইম। কেন বলো তো? কারণ আমাদের তাপমাত্রা কমাইলে অথবা বাড়াইলে, ঠিক আছে, তাপমাত্রা কমাইলে অথবা বাড়াইলে দ্রাবকের দ্রব্য নেওয়ার ক্ষমতা বাড়বে অথবা কমবে, কিন্তু দ্রাবকের পরিমাণ কিন্তু কমবে না বাড়বে না। মানে আমি এই ঘটনাতে তাপমাত্রা পরিবর্তন করাইলে দ্রবের ভর পরিবর্তন হতে পারে, দ্রবণের ভর পরিবর্তন হতে পারে, কিন্তু দ্রাবক কনস্ট্যান্ট থাকবে, দ্রাবক কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, একদম সামারি আকারে তাহলে এই কথাটা মনে রাখবা সব সময়ের ক্ষেত্রে যে হ্যাঁ, দ্রবণের তাপমাত্রা বাড়ানো অথবা কমানো হলেও উভয় ক্ষেত্রে দ্রাবকের পরিমাণ অপরিবর্তিত থাকে। ঠিক আছে, তার মানে উভয় ক্ষেত্রে দ্রাবক সমান সমান কনস্ট্যান্ট। মানে প্রথম ক্ষেত্রে দ্রাবক যা, দ্বিতীয় ক্ষেত্রে দ্রাবকের পরিমাণও তাই। ঠিক আছে, তো এই কনসেপ্টটা আমরা জেনে রাখলাম, এই কনসেপ্ট দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। হ্যাঁ, আমরা পরে যে ম্যাথগুলো করব সেই ম্যাথগুলো করতে গেলে আমাদের এই কনসেপ্টটা ভালোভাবে জানা লাগবে। ঠিক আছে, তাহলে এখানে পুরোটা কনক্লুশন আমি আবার বলতেছি যে আমি যদি তাপমাত্রা পরিবর্তন করাই আর যাই পরিবর্তন হোক দ্রাবক কখনো পরিবর্তন হবে না। ঠিক আছে, দ্রাবকের ভরটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো চলো প্রবলেম নাম্বার 4 করি। এই ধরনের প্রবলেম কিন্তু সৃজনশীলে অনেক বেশি এসে থাকে এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা যেগুলো হয় সেই ভর্তি পরীক্ষাগুলোতেও দেখবে যে এটা প্রচুর পরিমাণে আসছে। ঠিক আছে, ওকে। তো দেখো প্রবলেম নাম্বার 4 বলা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা দেওয়া আছে 40 আর 60, কোন এককে দেওয়া আছে? কোনো একক দেওয়া নেই। তার মানে এটা তুমি কি বুঝবা? এটা গ্রাম পার, যে 100 গ্রাম পানি যে এককটা আছে সেটা কনসেপ্টে যাবা, মানে ভর বাই ভর রিলেটেড সূত্রের মধ্যে কিন্তু থাকবা এই ম্যাথটাতে। তোমাকে বলে দিছে যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 ml সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম দ্রব্য কেলাসিত বা অধঃক্ষিপ্ত হবে। মানে তুমি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় নিয়ে গেছো, তাহলে সেটা তো কিছু পরিমাণ কেলাসিত হবে। কি পরিমাণে কেলাসিত হবে সেটাই তোমাকে করতে বলছে, এবং এই একই ম্যাথ, জাস্ট ভাষাগত পরিবর্তন। ঠিক আছে, কোথায় পরিবর্তন? দেখো এখানে দ্রবের দ্রাব্যতা এখানে কোনো একক দেওয়া ছিল না, বাট এখানে একক দেওয়া আছে। এই যে 60 গ্রাম, গ্রাম পার 100 গ্রাম পানি, এটা আমরা বলতে কি বুঝি? এটা বলতে বুঝি যে হ্যাঁ 100 গ্রাম পানির মধ্যে 60 গ্রাম দ্রব্য আছে, এটাতেও কিন্তু তাই বুঝি। 60 বলতে দ্রাব্যতা, 60 বলতে কি বোঝায়? যে 100 গ্রাম দ্রাবকে 60 গ্রাম দ্রব্য আছে। সো এখানে জাস্ট পার্থক্য হচ্ছে এখানে একক অ্যাড করা হয়েছে। এখন এটা যদি ধরো তুমি প্রথম দেখলে, দেখলে কিন্তু খুব কঠিন লাগতো যে আল্লাহ এটা আবার কি দিয়েছে। এটা কিন্তু আর কিছুই না, এটা ভর বাই ভর রিলেটেড দ্রাব্যতা নির্দেশ করছে। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে বলছে যে একই কথা এটা, আর এটা তো একই কথা, তো এটা আর পড়ার প্রয়োজন নেই। ঠিক আছে,
ওকে, এখন আসো যে 25 ডিগ্রি আর 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি একটা ছোটখাটো বোঝানোর জন্য একটা চিত্র নেই, যদিও এখানে চিত্র প্রয়োজন পড়বে না খুব একটা, তাও নিলাম আর কি। এখন এটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। আচ্ছা, এই তাপমাত্রাতে কি কি আছে বলো তো? এখানে দ্রবের ভর আছে না, দ্রব আছে এম, তাই না? আচ্ছা, আর দ্রবণ আছে না, দ্রবণের ভর, এটা ক্যাপিটাল এম। আর দ্রাবক আছে না, এম মাইনাস স্মল এম আছে, তাই না? এখন এটাকে যদি তুমি তাপমাত্রা কমায় ফেলো, তাপমাত্রা তুমি কমায় ফেলছো, কততে নিয়ে গেছো? এটা 25 ডিগ্রি সেলসিয়াস নিয়েছো। তাহলে কি দ্রবের ভর আগের মতো থাকবে? অবশ্যই না, কিছু পরিমাণে এখানে কেলাসিত হবে। তাহলে দ্রবণে এর ভর কিন্তু কমে যাবে। তাহলে দ্রবের ভর কমে গেলে এখানে দ্রবণেরও ভর কমে যাবে। আর এখানে তাহলে দ্রাবক কি পাবো? ক্যাপিটাল এম প্রাইম মাইনাস স্মল এম প্রাইম। এবং এই দুটা কিন্তু সেম হবে, তাই না? কারণ প্রথম ক্ষেত্রে দ্রাবক যা, দ্বিতীয় ক্ষেত্রে দ্রাবক কিন্তু তাই। মাথায় রেখো এই কনসেপ্ট। আচ্ছা, তাহলে আমার টার্গেট কি বলো? আমার টার্গেট হচ্ছে কি পরিমাণে দ্রব্য কেলাসিত বা অদক্ষিপ্ত হবে। এই জিনিসটা কিভাবে বের করব? আমি দেখব যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রবণের মধ্যে কি পরিমাণে দ্রব্য ছিল, আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রবণের মধ্যে কি পরিমাণে দ্রব্য ছিল। তাহলে বাকিটা কেলাসিত হবে। হ্যাঁ, এর এর এম বের করব, এর এম প্রাইম বের করব, বের করে দুটো বিয়োগ দিলেই সেটা অদক্ষিপণের পরিমাণ আমাদের পেয়ে যাব, তাই না? তার মানে আমাদের দুটার জন্য টার্গেট হচ্ছে, হ্যাঁ, এম বের করবো আর এম প্রাইম বের করবো। তাহলে একটা একটা আগে তাপমাত্রা নাও। আমি 35 থেকে 25-এ গিয়েছি, তাহলে 35 নাও। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলো সূত্র কি? দ্রাব্যতার সূত্র। আমি তো এখানে ভর বাই ভর রিলেটেড যাবো ডেফিনেটলি। এস ইজ ইকুয়ালস টু 100m ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এখন বলো তো, এখানে হচ্ছে দ্রাব্যতার এস এর মান কত? আমি মানগুলো এখানে নিয়ে নিই। এস এর মান 35 ডিগ্রি সেলসিয়াসের জন্য 60 দেয়া আছে, তাহলে 60। স্মল এম কত? এটা কিন্তু তোমরা পরীক্ষার খাতায় বাংলায় লিখবা, দ্রাব্যতা, দ্রবের ভর। হ্যাঁ, সো এম এর ভ্যালু তো আমি চাচ্ছি। আর ক্যাপিটাল এম কত? এটা হচ্ছে 100 ml সম্পৃক্ত দ্রবণ বলে দিয়েছে, মানে দ্রবণের আয়তন বা দ্রবণের ভর। ও এখানে দেখো দ্রবণের আয়তন দেয়া আছে, ঠিক আছে? দ্রবণের আয়তন দেয়া আছে কত? 100 ml। এখন 100 ml যে কথা, বলো তো, আমি তোমাকে কি বলেছিলাম যে আমাদের এখানে কিছু বলে না দেওয়া থাকলে ঘনত্ব আমরা 1 কনসিডার করি। তাহলে 1 ml যে কথা, 1 গ্রামও কিন্তু একই কথা হবে। তাহলে এখানে আসলে 100 ml যে কথা, 100 গ্রামও কিন্তু একই কথা। একবারে লিখো, এটা ঝামেলা না করে, 100 গ্রাম, ঠিক আছে? তাহলে স্মল এম এর ভ্যালু কত আসবে? মানগুলো বসাই দিলে আসবে 60 ইন্টু উপরে 100m, নিচে হচ্ছে 100 মাইনাস স্মল এম। এখন যদি গুণন করো আড়াআড়ি, তাহলে 60-এর সাথে 100 গুণ দিলে 6 দিয়ে 3 শূন্য মাইনাস হচ্ছে 60m সমান সমান 100m, ঠিক আছে? তাহলে এই এম গুলোকে একবারে করো, তাহলে এটা এই পারে যোগ হয়ে যাবে। তার মানে 160m পাবা, আর নিচে পাবা হচ্ছে 6000। তাহলে এম এর ভ্যালু কত আসবে এখানে? এম এর ভ্যালু 6000 ডিভাইডেড বাই হচ্ছে 160, এটা আসবে 37.5। এত গ্রাম দ্রব্য এর মধ্যে আছে এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। আচ্ছা, এখন আসো যদি আমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য সূত্র দিই, ঠিক আছে? এখানে জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এটার দ্রাব্যতা কত? পরিবর্তন হবে ডেফিনেটলি। এস প্রাইম সমান সমান 100m, 100m ডিভাইডেড বাই এম প্রাইম দিতে হবে এখানে, ক্যাপিটাল এম প্রাইম প্রাইম স্মল এম প্রাইম। ওকে, এখন বলো আমার টার্গেট কি? এটা বের করা। আমি এস প্রাইম জানি, জানি কত? 40, কিন্তু এই দুটা মান আমি জানি না। দ্রবণের আয়তন আর দ্রবের ভর তো আমি এমনিতেও জানি না, কিন্তু আমি এই পুরাটাকে কি বলতে পারি? দ্রাবক বলতে পারি, দ্রাবক। এই দ্রাবক আবার কার সমান হয়? প্রথম ক্ষেত্রের দ্রাবকের সমান। মানে এর এর দ্রাবকটা বের করতে পারবো আমি, এর দ্রাবকটা আমি এখনই ক্যালকুলেট করতে পারবো না। মানে আমি এর দ্রাবক জানলেই তো এর দ্রাবক জানা হয়ে গেল, তাই না? তাহলে আমি এখানে দ্রাবকটা ক্যালকুলেট করা আমার, বুঝতে পারছো? আমি যখন এখানে এম প্রাইম বের করতে যাব, তখন আমার দ্রাবক জানার প্রয়োজন পড়বে। আর আমরা জানি প্রথম ক্ষেত্রে যা দ্রাবক, দ্বিতীয় ক্ষেত্রে সেই সেম দ্রাবক পাবো। তাহলে এখানে একটু লিখে চলো যে সুতরাং দ্রাবক কত?
দ্রাবক হচ্ছে হ্যাঁ এম মাইনাস এম, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। ক্যাপিটাল এম কত 100 মাইনাস 37.5, ভ্যালু কত আসবে 100 মাইনাস অ্যান্সার, এটা 62.5 এত গ্রাম। হ্যাঁ, তাহলে বলো, সুতরাং সুতরাং এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কি পাবা, তাপমাত্রায় দ্রাবক কত পাবা? দ্রাবকটা এখানে লিখে রাখি, কারণ আমরা তো পরে মান বসাইতে হবে। সো দ্রাবক সমান সমান, হ্যাঁ দ্রাবক এই ক্যাপিটাল এম প্রাইম মাইনাস স্মল এম প্রাইম, এটাও এর সমানই পাবা 62, বা এটা আরেকটা লাইন লিখে দরকার হয়, এটা 62.5 গ্রাম। ঠিক আছে, ওকে, এখন আমরা সূত্র দিতে পারি। এটা মুছে দিলাম, হ্যাঁ এটা এখানে মুছে দিই। তাহলে এখন আমাদের মূল টার্গেট হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য যাব। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য সূত্র কি বলো? দ্রাব্যতার সূত্র এস প্রাইম সমান সমান 100 এম প্রাইম আর ক্যাপিটাল এম এম প্রাইম মাইনাস স্মল এম প্রাইম, তাই তো? তাহলে 100 এম প্রাইম সমান সমান কত? তুমি তো এটা আগে থেকেই ক্যালকুলেট করছো, হ্যাঁ আমি তো টার্গেটের মধ্যে দেখলামই। তাহলে এস প্রাইমের ভ্যালু কত 40, আর এইটার বিয়োগফল কত পাইছো 62.5। তাহলে এটাকে গুণ করবা 100 দিয়ে ভাগ দিবা, তাহলে এম প্রাইম সমান সমান কি আসবে, এটার সাথে 40 গুণ দিলে এবং 100 দিয়ে ভাগ দিলে এটা আসবে 25 গ্রাম, 25 গ্রাম। তাহলে সুতরাং ক্যালাসিত কি পরিমাণে হবে বা অদক্ষিপ্ত কি পরিমাণে হবে? ক্যালাস হওয়া বা যে কথা অদক্ষিপ্ত হওয়া একই কথা। তাহলে ক্যালাসিত হবে, বড়টা থেকে ছোটটা বাদ দাও, মানে এম মাইনাস এম প্রাইম, তাহলে কত আসবে 37.5 মাইনাস অ্যান্সার, এটা আসছে হচ্ছে 12.5 এত গ্রাম, এটা অ্যান্সার। পুরো ম্যাথটা বুঝতে পারছো? এই একটা ম্যাথ পারা মানে দ্রাব্যতা রিলেটেড সব প্রবলেম পারা। ঠিক আছে, আমরা কি করছি বলো, যে তাপমাত্রা থেকে শুরু করছি, মানে 35 থেকে 25-এ নেওয়া হয়েছে, দ্যাটস 35-এ আমরা দ্রবের ভর ক্যালকুলেট করছি, আর এরপরে গিয়ে 25-এ গিয়ে দ্রবের ভর ক্যালকুলেট করছি। কিন্তু 25-এ গিয়ে দ্রবের ভর ক্যালকুলেট করতে গেলে আমাদের দ্রাবকের মানটা জানা ছিল না। তখন আমরা কি করছি, তখন আমরা আমরা তো এটা জানি যে তাপমাত্রা পরিবর্তন করালেও দ্রাবকের পরিমাণ পরিবর্তন হবে না, তাহলে প্রথম ক্ষেত্রে দ্রাবক যে কথা, দ্বিতীয় ক্ষেত্রে দ্রাবক একই কথা। তো সেটা বসায় দিয়ে আমরা দ্রবের ভরটা ক্যালকুলেট করছি এবং দেন দুটাকে বিয়োগ দিয়েছি। এই একটা প্রবলেম ভালোভাবে বুঝলে বাকি এর পরে যে দুইটা প্রবলেম আমি নিব, দুটো প্রবলেমে একদম প্রায় সেম এরকমই। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, এর পরের প্রবলেমে যাই, চলো। প্রবলেম নাম্বার 5 দেখো, বলতেছে যে 20 ডিগ্রি সেলসিয়াস ও 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা হচ্ছে 40 আর 65 দেয়া আছে এবার, এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে দ্রবণটি অসম্পৃক্ত হয়ে যাবে। ঠিক আছে, এখন ওই তাপমাত্রায় দ্রবণটি সম্পৃক্ত করতে হলে কত গ্রাম দ্রব তোমাকে যোগ করতে হবে? মানে আমি তোমাকে বোঝানোর ট্রাই করি, চলো। ধরো যে আমি এখানে একটা পাত্র নিই, ছোট পাত্র, এটা কত ডিগ্রি সেলসিয়াস? এটা ধরো 20 ডিগ্রি, মানে আগে কি করছিলাম, বড় তাপমাত্রা থেকে ছোট তাপমাত্রা গেছিলাম, এবার ছোট থেকে যদি বড়তে যাও, এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা একটা সম্পৃক্ত দ্রবণ, ধরো সম্পৃক্ত। ঠিক আছে, এখন সম্পৃক্ত দ্রবণে আমি এম পাবো, ভর পাবো, ক্যাপিটাল এমও পাইলাম, দ্রাবকের ভর কত এম মাইনাস এম। ঠিক আছে, কিছু একটা আছে এই মানগুলো। আচ্ছা, এরপরে বলো যে এটাকে যদি আমি তাপমাত্রা বাড়াই নিই, কততে নিয়েছি 50 ডিগ্রি সেলসিয়াস নিয়েছি। এখন 50 ডিগ্রি সেলসিয়াস নিলে বলো তো এই দ্রবণটা কি আর সম্পৃক্ত থাকবে? এটা অসম্পৃক্ত হয়ে যাবে, তাই না? অসম্পৃক্ত হয়ে যাবে কেন? কারণ এর ক্যাপাসিটিটা কমে যাবে, তখন এম প্রাইম হবে, আর ক্যাপিটাল এম এখানে সবই তো পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? এটা অসম্পৃক্ত দ্রবণ হয়ে গেছে, কিন্তু এখন তাপমাত্রা বাড়ানোর কারণে ক্যাপাসিটিটা বেড়ে গেছে। ঠিক আছে, কিন্তু কন্টেন্ট কিন্তু বাড়েনি, ক্যাপাসিটি বেড়ে গিয়েছে। হ্যাঁ, এখন যদি তুমি অসম্পৃক্ত এই দ্রবণটাকে যদি সম্পৃক্ততে কনভার্ট করতে চাও, কি করতে হবে?
তাপমাত্রা পরিবর্তন করা হবে না, তুমি দ্রব এখানে অ্যাড করবা। ঠিক আছে, কি পরিমাণে দ্রব অ্যাড করতে হবে সেটাই আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি কি করব জানো, আমি দেখব যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত হতে গেলে কি পরিমাণে দ্রবের প্রয়োজন পড়ে, আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ হলে কি পরিমাণে দ্রব লাগে। এই দুটো বাদ দিলেই তো সেটা আমার কি পরিমাণে যোগ করা লাগবে। আমার কথা বুঝতে পারছো? ধরো কথার কথা, এটা 20 গ্রাম দরকার, এখানে সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম দরকার, আর এখানে সম্পৃক্ত দ্রবণে 30 গ্রাম দরকার। তাহলে তোমাকে কি পরিমাণে দ্রব্য মিশাইতে হবে? 10 গ্রাম মিশাইতে হবে। ঠিক আছে, এটাই ক্যালকুলেট করবো আমরা, যে হ্যাঁ সম্পৃক্ত দ্রবণে এই এই 20 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত দ্রবণে কি পরিমাণে দ্রব্য প্রয়োজন, আর এখানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত হতে গেলে কি পরিমাণে দ্রব্য প্রয়োজন, এই দুটো বিয়োগ করলেই আমরা এখানে এই কি পরিমাণে অ্যাড করতে হবে সেটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত থেকে কততে গেছি? 20 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে গিয়েছি। ঠিক আছে, 20 থেকে 50, তাহলে 20টাকে আগে নিব এবার। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ওকে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূত্র কি বলো? দ্রাব্যতা S is equals to 100 m divided by capital M minus small m। ঠিক আছে, আচ্ছা, দ্রাব্যতা S এর ভ্যালু কত? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা S এর ভ্যালু দেখো, এটা 40 বলা আছে। আচ্ছা, এখানে এই যে একই ম্যাথ, কিন্তু এটা জাস্ট ভাষাগত পরিবর্তন, এখানে কোনো একক দেওয়া ছিল না, আর এখানে 100 গ্রাম/100 গ্রাম পানি দেওয়া আছে। আচ্ছা, তো এখানে ক্যাপিটাল এম কত, সম্পৃক্ত দ্রবণ কত, এটা এই যে বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তার মানে ক্যাপিটাল এম এর ভ্যালু 200 দেওয়া আছে, 200 এত গ্রাম দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, আর আমি চাচ্ছি কি স্মল এম ইজ ইকুয়ালস টু হট, মানে কি পরিমাণে দ্রব্য আছে সেটা চাচ্ছি। সো মানগুলো বসানো ছাড়া তার কোনো কাজ নেই। সো এস এর ভ্যালু 40, আর 100 এম, আর ক্যাপিটাল এম কত, 200 মাইনাস স্মল এম, এটাই তো আমার লাগবে। তো এখন যদি আর গুণন করো, 4 2 8 পাবা, 8 দিয়ে 3 শূন্য, মাইনাস 40 এম, এপারে গেলে এপারে তো 100 এম থাকবে। এখন তুমি হচ্ছে এটাকে যোগ বিয়োগ করো, এপাশে যোগ করলে 140 এম পাবা, আর এখানে তো 8000 থাকবে। তাহলে এম কিভাবে করবা? এম ভাগ দিয়ে দিবে এবার, তাহলে 140 এম, 140 দিয়ে ভাগ দিয়ে দাও, 8 দিয়ে 3 শূন্য ভাগ 140। ঠিক আছে, এটা 57.14 গ্রাম আসতেছে। আচ্ছা, আমি কি কোথাও ভুল করেছি? এম এর ভ্যালু 200 ছিল, স্মল সরি এস এর ভ্যালু ছিল 40, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। মানগুলো বসাইছি আমি, 4 2 8 3 শূন্য, হ্যাঁ ঠিক আছে, আর এখানে 40 এম, হ্যাঁ ঠিক আছে, 100 এম, এটাকে এই পারে নিলে 140, আর 8000কে আমি 140 দিয়ে ভাগ দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে আমি 20 ডিগ্রি সেলসিয়াস বের করছি। এখন আমি যদি তোমার হচ্ছে পরের তাপমাত্রা মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূত্র দিই, তাহলে আমার কি কি লাগবে আমি একটু দেখি। এস প্রাইম সমান সমান 100 এম প্রাইম, মানে ভর তো পরিবর্তন হয়ে যাবে, তাহলে দ্রবণও পরিবর্তন হয়ে যাবে, মানে দ্রবণের ভর। তাহলে এম প্রাইম, এইটা তো আমি জানি না আসলে, এই এম প্রাইমটাই আমি মেইনলি আমি জানি না, মানে তখন দ্রবণ কত হয়েছে, তখন দ্রবণের ভর কত হয়েছে তা কিন্তু আমি জানি না। বাট এটার দ্রাবক আর প্রথম ক্ষেত্রের দ্রাবক একই হবে। তাপমাত্রা পরিবর্তনের আগে যে দ্রাবক, তাপমাত্রা পরিবর্তনের পরেও সেই দ্রাবক, দ্রাবকের পরিবর্তন তো পরিবর্তন হয় নাই। তাহলে নাও যে হ্যাঁ, সুতরাং দ্রাবকের মান কত, দ্রাবক দ্রাবক সমান সমান ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। ক্যাপিটাল এম কত, 200, মাইনাস স্মল এম কত, 57.14। তাহলে এটা মাইনাস করো, 200 মাইনাস অ্যান্সার, এটা আসে হচ্ছে 142.85। ঠিক আছে, এত গ্রাম। সুতরাং এটাই তো আসলে আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্রাবক হবে। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবক সমান সমান কত, এটাকে আমরা ক্যাপিটাল এম প্রাইম মাইনাস স্মল এম প্রাইম বলতে পারি। এটা হচ্ছে আগের দ্রাবকের সমানই হবে, মানে এটা 142.85 গ্রাম হবে। বোঝাতে পারলাম?
ওকে, এখন আমি হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সূত্র দিতে চাই। হ্যাঁ, ওকে, তাহলে নাও 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতার সূত্র কি? এটা তো দ্রাব্যতা তো পরিবর্তন হবে এস প্রাইম, এখানে দ্রবের ভরেরও পরিবর্তন হবে এম প্রাইম, ক্যাপিটাল এম প্রাইম মাইনাস স্মল এম প্রাইম। এখন 100 এম প্রাইম একবারে গুণন দিয়ে দিব আমি, 100 এম প্রাইম, এটাকে আর গুণন দিব। এস প্রাইমের মান কত? আমাদের এটা 65 বলে দিয়েছে, যেটা দেখো 50 ডিগ্রি সেলসিয়াসে 65। আচ্ছা, ইন্টু হচ্ছে এই পুরাটার ভ্যালু কত? এই পুরাটার ভ্যালু 142.85। তাহলে নাও 142.85, তাহলে গুণন করবা এবং 100 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাই না? যে এটাকে গুণ করবা, 100 দিয়ে ভাগ দিবা। তাহলে নাও 65 গুণন 142.85, হ্যাঁ, ডিভাইডেড বাই হচ্ছে 100, এটা আসে 92.852, আর একটা 5ও থাকে, দিয়ে দিলাম। সুতরাং কি পরিমাণে দ্রব্য যোগ করতে হবে এই বুঝতে পারছো? দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্পৃক্ত দ্রবণ নিলে 57.14 গ্রাম দ্রব্য প্রয়োজন, আর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত করতে চাইলে 92.85 গ্রাম দ্রব্য প্রয়োজন। কিন্তু আমার তো এত দ্রব্য নাই, আজ ছিল 57.14, তাহলে সম্পৃক্ত করতে চাইলে এটাতে আরো পরিমাণে দ্রব্য অ্যাড করতে হবে, তাই না? অ্যাড করতে হবে, ওকে। কি পরিমাণে দ্রব্য অ্যাড করতে হবে তাহলে? দ্রব্য যোগ করতে হবে, যোগ করতে হবে, বড়টা থেকে ছোটটা বাদ দাও, এটাতে 92 মানে এম প্রাইম মাইনাস এম করো এবার, তাহলে বিয়োগ দিলে কত পাবা? 92 মাইনাস 57.14, এটা 35.7 আসতেছে, 7 গ্রাম, এটা অ্যান্সার। ঠিক আছে, তার মানে তোমাকে এত গ্রাম দ্রব্য এবার যোগ করতে হবে। আগের ম্যাথটা ছিল হচ্ছে কি পরিমাণে দ্রব্য কেলাসিত হবে মানে অধঃক্ষিপ্ত হবে, আর এবার তোমাকে দ্রব্য যোগ করার কথা বলছে। আগেরটা ছিল উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় গেছো, আর এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় গেছো। ঠিক আছে, এবার এই প্রবলেমটা দেখো, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 6, এটা চুয়েটে আসছিল, আবার সিকি রুয়েটেও আসছিল। দেখো, এটা 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রস্তুত কোনো লবণের সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হলো, মানে তুমি 85 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছো, ওকে। আর যদি 85 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াস লবণের পানিতে তাপমাত্রায় লবণের পানিতে দ্রাব্যতা এত হয়, মানে দ্রাব্যতা দেওয়া আছে, তবে 70 ml পানি, এই যে এই লাইনটা একটু খেয়াল করো, 70 ml পানিতে, মানে তুমি পানি কতটুকু দিয়েছো? 70 ml, প্রস্তুত ওই লবণের সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ অধঃক্ষিপ্ত হবে? এই যে 70 ml পানি দিছো, এটা আসলে কি নির্দেশ করছে? এটা আমাকে বলো তো, এটা কি দ্রবণের পরিমাণ নির্দেশ করছে নাকি দ্রাবকের পরিমাণ নির্দেশ করছে? উত্তর হচ্ছে এটা কিন্তু দ্রাবক নির্দেশ করছে, দ্রাবক। ঠিক আছে, এটা কিন্তু দ্রবণ না, এটা দেখো স্পষ্টভাবে বলে দিছে 700 ml পানিতে প্রস্তুত ওই লবণের সম্পৃক্ত দ্রবণ, তার মানে এটা দ্রাবকের পরিমাণ নির্দেশ করছে আমাদের। ঠিক আছে, আচ্ছা, তো আমার কি বলছে যে এখানে কি পরিমাণে অধঃক্ষেপ্ত হবে, এই জিনিসটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কি করব? 85 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে কাজ করব, মানে প্রথমে 85 ডিগ্রি সেলসিয়াস নিব, তারপরে 30 ডিগ্রি সেলসিয়াস নিব, মানে 85 ডিগ্রি সেলসিয়াসে দ্রবের ভর ক্যালকুলেট করব, এরপরে 30 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দ্রবের ভর ক্যালকুলেট করব, এবং দুটোকে বাদ দিলে আমাদের অধঃক্ষেপণের পরিমাণটা পেয়ে যাব। ওকে, তাহলে দেখো যে 85 ডিগ্রি সেলসিয়াসের জন্য, আচ্ছা আমাকে বলো সূত্র কি? এস সমান সমান 100m ডিভাইডেড বাই m মাইনাস m, তাই না? আচ্ছা, আমাকে একটু বলো যে দ্রাব্যতা কত? দ্রাব্যতা এস সমান সমান মান কত দেয়া আছে এটায়? এটা হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াসে 150। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো এই যে 70 ml, এটা কিন্তু আমাদের দ্রাবকের মান দেওয়া আছে, তাহলে দ্রাবক সমান সমান আমরা কি বলি বলো? m মাইনাস m, না, এটার পুরাটার ভ্যালু দেওয়া আছে 70 ml, আর 70 ml যে কথা, 70 গ্রাম তো একই কথা, কারণ তুমি জানো 1 ml যা কথা, গ্রাম কিন্তু একই কথা। যদি ঘনত্ব আমরা হচ্ছে 1 কেজি পার 1000 কেজি পার মিটার কিউব ব্যবহার করি, ঠিক আছে, অর্থাৎ 1000
কেজি পার মিটার কিউব ঘনত্ব ব্যবহার করলে 1 ml যে কথা 1 গ্রাম একই কথা হয়, অথবা 1 লিটার যে কথা 1 কেজি একই কথা হয়। ওকে, তাহলে এখানে দ্রব কত? দ্রব এম সমান সমান হট। তাহলে ক্যালকুলেট করো, এস এর মান কত? এস এর মান 150। ওকে, আর 100 এম, এই এম এর ভ্যালু আমি চাচ্ছি, আর এম মাইনাস স্মল এম কত? 70। গুণন করো, গুণন করলে আসবে হচ্ছে কত? 100 m ইজ ইকুয়ালস টু 150 ইন্টু 70। এখন এম কে ভাগ দিয়ে দাও, এম কে ভাগ দিয়ে দিলে, সরি 1000 কে ভাগ দিয়ে দিলে কত আসবে? এটা একবারে ক্যালকুলেট করবো, আমি ঝামেলা করবো না, এটার সাথে গুণ দিবা, 1000 দিয়ে ভাগ দিয়ে দিবা। তাহলে 150 ইন্টু 70 ডিভাইডেড বাই হচ্ছে 100, এটা আসে 105 এত গ্রাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের হচ্ছে 85°C নিয়ে কাজ করছি। আমরা আগের ম্যাথগুলোতে কি করতাম? এই 85°C ক্ষেত্রে দ্রাবক বের করতাম, কিন্তু এখানে কিন্তু অলরেডি দ্রাবক দেওয়াই আছে। এই দ্রাবকটা 85°C-এও যা, 30°C-এও কিন্তু তাই, তাই না? কারণ দ্রাবক তো পরিবর্তন হয় না। তাহলে নাও কত? 30°C জন্য এখানে মানগুলো বলে নাও, যে এখানে দ্রাব্যতা কত? দ্রাব্যতা এস প্রাইম সমান সমান কত দেয়া আছে? এটা এটা দেখো 30°C জন্য 85। আর দ্রাবক তো সেম, তাই না? উভয় ক্ষেত্রে তো দ্রাবক একই হবে। এম প্রাইম মাইনাস স্মল এম প্রাইম, এটা 70 গ্রামই হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে দ্রবের ভর কত? এম ইজ ইকুয়ালস টু হট। সূত্র দিয়ে দাও, এস প্রাইম সমান সমান 100 এম প্রাইম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্রাইম মাইনাস স্মল এম প্রাইম। তো সব ভ্যালু তো তুমি জানো। এখানে এস প্রাইমের ভ্যালু কত? আমি হচ্ছে এই 100 এম প্রাইমটাকে আগে লিখি, 100 এম প্রাইম সমান সমান আর গুণন দিয়ে দিব একবারে, হ্যাঁ? এস প্রাইমের ভ্যালু কত? 85। আর এই পুরাটার ভ্যালু কত? দ্রাবকের এই পুরাটার ভ্যালু 70। তাহলে এখানে এম এর ভ্যালু কত বলো? দুঃখিত, এটা একটু ডান সাইডে লিখতে হবে। হ্যাঁ, এখানে ভাগ দিয়ে দিবা। এম প্রাইম সমান সমান কত আসবে? 85 ইন্টু 70 ডিভাইডেড বাই 100। 85 ইন্টু 70 ডিভাইডেড বাই 100, এটা আসে 59.5 এত গ্রাম। তার মানে আমাদের 85°C তাপমাত্রায় দ্রবণের ভর ছিল 105, আর 30°C পাবো 59.5। তাহলে বাকিটা কেলাসিত হবে বা অধক্ষিপ্ত হবে। সুতরাং কেলাসিত হবে কি পরিমাণ? কেলাসিত হবে বা অধক্ষিপ্ত হবে, একই কথা, হ্যাঁ? এটা হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ দাও, মানে এম মাইনাস এম প্রাইম। তাহলে এটা আসবে কত? 105 থেকে 105 মাইনাস 59.5, এটা আসবে হচ্ছে 45.5 গ্রাম অ্যান্সার। ওকে, তো তাহলে এখন তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হচ্ছে যে তোমরা কি এখনই বই পড়বা? না, এখনই বই পড়ার প্রয়োজন নেই। এরপরে তোমাদের দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা, সময়ায়ন প্রভাব, এগুলো পড়ার পরে পুরাটা একসাথে বই পড়িও। তো তোমরা এখন একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এই আমি আজকে যা পড়ানোর ট্রাই করলাম এটা পুরাটাই ভালোভাবে প্র্যাকটিস করবা, কারণ এই প্রবলেমগুলো পারলে বাকি সব প্রবলেম পেরে যাবা, ঠিক আছে? এরপরে যখন তোমরা একাডেমিকে রয়েছো, তখন তোমরা হচ্ছে উদ্ভাসের একটা বই ফলো করতে পারো। উদ্ভাসের যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা আছে, সেখানে এই এই রিলেটেড কি কি, এটা তো টাইপ টাইপ করে ভাগ আকারে দেয়া আছে। তো তুমি সেখান থেকে এই টাইপের মানে দ্রাব্যতা রিলেটেড এই জিনিসগুলো, যে প্রবলেমগুলো হয় বা এমসিকিউ গুলো হয়, সেগুলো দেখতে পারো। কুয়েটে আসা প্রবলেমগুলো দেখতে পারো, ঠিক আছে? আমি আশা করব যে 80 থেকে 90% সিকিউ বা হচ্ছে সরি এমসিকিউ অথবা রিটেন কোশ্চেন পুরাটাই ভালোভাবে পারবা। অথবা যদি তুমি ভার্সিটির জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে ভার্সিটি রিলেটেড এই দ্রাব্যতার উপর কি কি প্রশ্ন আছে সেগুলো একটু দেখে রাখলা। মানে একাডেমিকে থাকা অবস্থায় যদি তুমি কিছুটা হলেও আগায় নিতে পারো, তাহলে এটা তোমার জন্য অনেক বেশি হেল্প করবে। ওকে, আর তারপরে একাডেমিকের কথা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে যে আমি বলবো এখনই বই পড়ার প্রয়োজন নাই, বা অথবা সৃজনশীল পড়ার প্রয়োজন নাই। এরপরের ক্লাসগুলো শেষ করে দেন একবারে বই পড়বা, দেন সৃজনশীল, এমসিকিউ এগুলো দেখতে থাকবা। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।